আচ্ছা, এই কোশ্চেনটা করো তো। আচ্ছা, স্ক্রিনটা শেয়ার করা হয়নি না? করো, এই কোশ্চেনটা করো। দেখা যাচ্ছে এবার? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। আগের দিন 12 নম্বর কোশ্চেন করানো হয়নি। চলো 12 নম্বর কোশ্চেন থেকে স্টার্ট করি। করো এখান থেকে কোশ্চেনটা করার চেষ্টা করো, কি হতে পারে এটা। করো, এই কোশ্চেনটা স্টার্ট করো। আগের দিন তো করিয়েছি, 15টা কোশ্চেন করিয়েছিলাম, তার মধ্যে 12 নম্বর কোশ্চেনটা করানো হয়নি। এটা আজকে দিয়ে স্টার্ট করছি। দেখো, এখানে একটু বোঝার চেষ্টা করো যে চিনির দাম 20% হ্রাস পাওয়ার জন্য একজন লোক 36 টাকায় আগের থেকে 500 গ্রাম চিনি বেশি পান। তাই? তাহলে উম, ধরো চিনির দাম হ্রাস পেয়ে গেছে, তাহলে কি হয়? আহ, দাম মানে দাম ইনটু পরিমাণ, খরচ, তাই তো? যেরকম যদি পরিমাণ আমার সেম থাকে, ধরে নাও পরিমাণ আমি 5 কেজি ভাবলাম, এটা আমি এক জায়গায় স্থির আছে, 5 কেজি 5 কেজি আছে। প্রথমে 5 কেজি ছিল, পরেও 5 কেজি, মানে আমাকে দোকানে গিয়ে 5 কেজি আনতেই হবে। ঠিক আছে? তাহলে একটা জিনিস ভাবো, যে যদি দাম কমে যায়, দাম যদি কমে যায়, তাহলে খরচটা কি হয়ে যাবে? কমে যাবে না? বোঝো ভালো মতো। যদি দাম আগে আগে আমি আম, জানতাম পরিমাণ 5 কেজি 40 টাকা করে দাম, তো হঠাৎ করে দাম হয়ে গেল 35 টাকা, তাই তো? দাম কমে গেল। ঠিক আছে? বা ধরে নিলাম 20% হ্রাস পেয়েছে, মানে যদি 40 টাকা দাম হতো, 20 চার চারে 8 কমলো, মানে 32 টাকা হয়ে গেল। ঠিক আছে? তাহলে 32 টাকা হয়ে গেল যখন, তাহলে দেখো তো, তাহলে পরিমাণ 5, 5 4 5 20, 200 টাকা নিয়ে আমি বাজারে গেছি। চিনির দাম কমে গেছে, 1 কেজির দাম 32 টাকা হয়ে গেছে, তাহলে 5 কেজির দাম কত হবে? 3 5 15, 5 দুগুণে 10, তাহলে 160 টাকা হয়ে গেল, তাই তো? তাহলে এখানে কত টাকা কমলো? না, এখানে যদি 20% কমে, বোঝো একটু, আমি এখানে কিন্তু কোশ্চেন শুরু করিনি, 20% লেস হয়ে গেছে, দাম কমে গেছে, তাহলে খরচের ক্ষেত্রেও কিন্তু তুমি যদি হিসাব করো, 40 কমেছে আউট অফ 200, 40 করেছে আউট অফ 200, মানে এটাও কিন্তু 20%ই কমছে হিসাব করলে। 40 20 থেকে কমে 200 থেকে কমেছে, তাহলে কত হয়? 4/4, 5 এ 20, 1-5, মানে হচ্ছে 20%। তাহলে কি হচ্ছে? পরিমাণ যদি সমান থাকে, তাহলে দাম যদি কমে, যত পার্সেন্ট কমে, খরচও তত পার্সেন্ট কমে যাবে। ঠিক আছে? কিন্তু কোশ্চেনটা, তো এবার এই জন্যই ধরো আমি যদি খরচ নিয়ে, মানে এক্সপেন্ডিচার মানে খরচ, এক্সপেন্ডিচার নিয়েই আমি ধরছি। আগে আমি বাজারে গেলাম 100 টাকা নিয়ে, পার্সেন্টেজ 100 দিয়ে শুরু করব। 100 টাকা নিয়ে আমি বাজারে গেছি, কিন্তু দেখেছি চিনির দাম 20% হ্রাস পেয়ে গেছে, কমে গেছে 20%। তো 20% কমে গেলে কত টাকা আসবে? না, 20% কমে গেলে এই 100 টাকায় যেটা নিয়ে গেছি, আমি সেই পরিমাণ, আমি যে পরিমাণ 100 টাকায় পাবো, সেই পরিমাণে নিতে আমার কাছে এখন 80 টাকা দরকার আছে। 80 টাকাতে আমি পেয়ে যাচ্ছি, কারণ 20% কমে গেছে, 20% হ্রাস পেয়েছে, কমে গেছে দাম। 100 টাকা 20 টাকা কমেছে, তার মানে 80 টাকা পাবো। বলেছে যে চিনির দাম 20% হ্রাস পাওয়ার জন্য একজন লোক 36 টাকায় আগের থেকে 500 গ্রাম চিনি বেশি পান। তাহলে টোটাল খরচ সে 36 টাকায় নিয়ে গেছে, মানে এটাই কিনা 100%। ধরো আমি 100 টাকার জায়গায়, মানে এখানে কি করেছে, 36 টাকা নিয়ে গেছে। যাই হোক, আমি 100% ধরছি না, এটাকে আমি পরে বোঝাচ্ছি 100% কিভাবে ধরবো। কিন্তু এখানে যেটা বলার ব্যাপার সেটা হচ্ছে, আগের থেকে 500 গ্রাম চিনি বেশি পান।
মানে এটা যদি বলো যে 36 টাকা নিয়েই সে গেছিল, ঠিক আছে, 136 মানে 100, কিন্তু 36 টাকা নিয়ে গেলে 20% কমে, তাহলে মানে 100 পরিমাণ যদি চিনি পেত 36 টাকাতে, এখন আমি কত পরিমাণ পাবে, এখন পাচ্ছে হচ্ছে 80 পরিমাণই পাচ্ছে। যাই হোক, আমি এটাকে রেশিও ধরে করেছি যে 100 হলে এখানে 80 20% কমেছে যেহেতু, ঠিক আছে। তাহলে 36 টাকা এখানে দাম ছিল, দাম কমে গেছে, মানে 36 টাকা তো আমার কাছে আছে, আমি তো বাজারে 36 টাকা নিয়ে গেছি। এরকম না যে 36 টাকা চিনির দাম কমে গেল মানে আমার কাছ থেকে নাই হয়ে গেল, এরকম কোনো ব্যাপার নেই। আমার হাতে 36 টাকা আছে, সেখানেও দাম কমে গেছে, 36 টাকা আছে, বাট 36 টাকায় সে কি করেছে, সে আগের থেকে 500 গ্রাম চিনি বেশি পেয়েছে। আগে যে টাকা পেত 500 গ্রাম বেশি পেয়েছে, 500 গ্রাম বেশি পেয়েছে মানে কি, কত বাড়ছে, না +20 হচ্ছে। তাহলে কত পার্সেন্ট হচ্ছে একটু দেখি, তো 20/80, 80 থেকে 10 100 বাড়ছে মানে 80। তার মানে এখানে আমি যদি বলতে পারি 1/4, তাই না, 20 দিয়ে কাটলে 1/4, তার মানেটা হচ্ছে এই, অপশন কি 14.40 হবে? না না দেখো, তার মানেটা হচ্ছে 1 মানে কত গ্রাম, না 500 গ্রাম, মানে কি হাফ কেজি, বুঝেছো? তাহলে 1 মানে যদি এত গ্রাম হয়, কারণ কি বলেছে, 80 থেকে মানে এইখানেও তো সেম পরিমাণই পাবে, তাই না? 80, যখন এখানে একটু বোঝায় যে একজন লোক 36 টাকায় আগের থেকে 500 গ্রাম চিনি বেশি পেয়েছে, তো 36 টাকায় 500 গ্রাম চিনি বেশি পেয়েছে, তার মানে এই যে ইনক্রিজটা হলো, এইটা মানেই তুমি 500 গ্রাম বলতে পারো, ঠিক আছে। তার মানে এইটা মানে কত থেকে, 80 থেকে বেড়েছে, তাই তো। টাকা তো 80 টাকায়, ধরে নাও আগে কোনো একটা কেজি, ধর আমি আমি আগে কেজিটা বের করি তাহলে বুঝতে পারবে। তাহলে 4 মানে কত হচ্ছে, 1 মানে যদি হাফ কেজি হয়, 4 মানে তাহলে কত হচ্ছে, হাফ ইন্টু 4 ইকুয়াল টু 2 কেজি, ঠিক আছে। এবার দেখো, আহ, দাম কত ছিল, 36 টাকা, 36 টাকায় নিয়ে গেছে, তাহলে 2 কেজি মানে এটা অরিজিনাল প্রাইস, অরিজিনাল পরিমাণ যদি বলো কনজাম্পশন, ঠিক আছে। কনজাম্পশন কেন ধরলাম, কেজি তো কনজাম্পশনই হচ্ছে, পরিমাণ মানে কনজাম্পশন, দাম মানে প্রাইস যদি আমি বলি, আর খরচ মানে এক্সপেন্ডিচার। তাহলে কি হচ্ছে দেখো, হাফ কেজি, হাফ কেজি মানে 500 গ্রাম, 500 গ্রাম মানে 1 অনুপাত মানে 500 গ্রাম হাফ কেজি, তাহলে 4 অনুপাত মানে 2 কেজি, মানে বেসিক্যালি কি হয়েছিল, আমি 36 টাকা নিয়ে গেছিলাম 2 কেজি কিনতে গিয়ে, 2 কেজি কেনার জন্য গেছিলাম, কিন্তু চিনির দাম কমে যাওয়ার পর 36 টাকায় আমি কত পেয়ে গেলাম, চিনির দাম কমে যাওয়ার পর 80 থেকে আবার 100 পর্যন্ত যেতে হবে, তো কারণ আমি 36 টাকা নিয়েই আমি খরচ করব, তো 2 কেজি প্লাস আরো বেশি 500 গ্রাম পেয়ে গেলাম, প্লাস 500 গ্রাম পেয়ে গেলাম, তাই না? তাহলে কোশ্চেনটা কি আছে দেখো, 1 কেজি চিনির পূর্বের দাম কত ছিল, তো পূর্বের দাম তো 2 কেজি ছিল, 2 কেজি 2 কেজি পূর্বের দাম 36 টাকা ছিল, তো 1 কেজি দাম কত ছিল ভাবো, 2 কেজির দাম যদি 36 টাকা হয়, তাহলে 1 কেজির দাম কত হবে, 18 টাকা। এক্সামে কোশ্চেনটা করবো কিভাবে দেখো, একদম সহজভাবে বুঝে, আমি তোমাকে এবার অনেকগুলো জিনিস বোঝালাম, তো ওই জন্য হয়তো কনফিউজ হয়ে গেলে, এই পার্টটা বোঝালাম একবার, ঠিক আছে, একবার এই পার্টটা বোঝালাম, একবার এই পার্টটা বোঝালাম। যখনই তোমাকে বলবে চিনির দাম 20% হ্রাস পেয়েছে, তো তুমি দেখো ছোট্ট জায়গার মধ্যে হয়ে যাবে কোশ্চেনটা, এক্সপেন্ডিচার মানে খরচ, খরচ, তো খরচ আমার 100 টাকা থেকে চিনির দাম কমে গেছে, মানে আমার খরচ কত হয়ে যাবে, 80 টাকা হয়ে যাবে, তাই তো। এবার বলেছে একজন লোক 36 টাকায় আগের থেকে 500 গ্রাম চিনি বেশি পায়, তার মানে সে কিন্তু টাকা নিয়ে বাড়ি ফেরেনি, যে টাকা নিয়ে গেছিল সে টাকাই জিনিস কিনে নিয়ে এসছে, এবং কতটা বেশি পেয়েছে বললো, না এখানে এই যে এখানে যে বেশি মানে 80 থেকে তো আমাকে 100-তে যেতে হবে, তাহলে 100-তে মানে এখানে হয়তো দেখো আমি হিসাব অনুযায়ী বলি, 2 কেজি যদি 36 গ্রামের দাম 2 কেজি হয়, 20% দাম কমে গেছে, 20% দাম কমে গেছে মানে 2 কেজির দাম তাহলে এই জায়গাতে গিয়ে দাঁড়িয়ে কত হয়েছিল, যদি কমে যায়, তাই তো, তাহলে এখানে দাঁড়িয়ে
36 থেকে তোমার 20% কমে যাও, 7.7 টাকা 2 পয়সা কমে গেছিল, তাই তো? 7 টাকা 20 পয়সা কমে গিয়ে যে পরিমাণ আমি 2 কেজি চিনি কিনতে গেছিলাম, তো 2 কেজি চিনি আমি 7 টাকা 20 পয়সা কমেই পেয়ে গেছি। কিন্তু আমি যদি আবার 2 কেজি মানে 36 টাকায় খরচ করতে যাই, তখন আমাকে কি করতে হবে? 80 থেকে গিয়ে আমাকে 100 তে আসতে হবে। তো এই 80 থেকে গিয়ে 100 তে আসতে গিয়ে দেখলাম আমার আরো 500 গ্রাম বেশি পেয়ে যাচ্ছি একই টাকায়। ঠিক আছে? তাহলে এইভাবেই জিনিসগুলো হয়। তো আমি এখানে কি করব? তুমি দেখবে যে না +20 হচ্ছে, তাই না? 80 থেকে 100 পারলে 20 আসছে, মানে 20/80। 20/80 মানে হচ্ছে 1/4। তাহলে 1/4 মানে আমি দেখো কিভাবে কোশ্চেনটা করি। 1 মানেই হচ্ছে 500 গ্রাম। তাহলে 4 মানে কত হবে? 4 5 20, 2000 গ্রাম। 2000 গ্রাম মানে 2 কেজি, তাই না? তো 2 কেজি মানে 4 মানে 2 কেজি, আর 4 মানে ওই যে অরিজিনাল প্রাইস তো 36 টাকায় ছিল। তাহলে 2 কেজিতে তোমার 36 টাকায় ছিল দাম। তাহলে 1 কেজির দাম কত হবে? 36 থেকে 2 ভাগ 18 টাকা। এইভাবে তুমি অ্যান্সারটা পেতে পারো। ঠিক আছে? কোশ্চেনটা বোঝা গেছে? না বুঝতে পারলে বলবে। ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট নিয়ে আলোচনা করলাম। আশা করি এটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। এই টাইপের কোশ্চেন কিন্তু আসবে এক্সামে। চিনির দাম 20% হ্রাস পেল। এবার যদি চিনির দাম 20% বৃদ্ধি পেত, যদি কোশ্চেনটা এরকম থাকতো চিনির দাম 20% বৃদ্ধি পেত, ঠিক আছে? বৃদ্ধি পেলে তাহলে কি এক্সপেন্ডিচার, যে জিনিসটা আমি 100 তে পেতাম, খরচে হতো 100 টাকা খরচ হতো, সেই জিনিসটায় যদি দাম বেড়ে যায় তাহলে 120 টাকাই খরচ হতো, যদি 20% বাড়তো, তাই না? 100 টাকার জিনিস 120 টাকায় বাড়তো। তখন যদি আমি যদি কমাতে হতো তাহলে কি হতো? আমাকে জিনিসটা কমিয়ে দিতে হতো। কারণ আমি 100 টাকার জিনিস কিনতে যাব। আমি তো 120 টাকার জিনিস কিনতে চাইনি। কারণ আমার কাছে অত টাকা নেই। তাহলে ওই হিসাবে 100 টাকার জিনিস কিনতে গেলে আমার তাহলে পরিমাণটা কমিয়ে দিতে হতো। তাহলে আমি বেশি পরিমাণে, এখানে যেরকম 500 গ্রাম চিনি বেশি পেয়েছে, তাহলে তখন হয়তো 500 গ্রাম জিনিস কিছু কম হতো। তাই না? তাহলে এইভাবে জিনিসগুলো বিচার করতে হবে। যখন কোশ্চেন আসবে তখন ওইভাবে তোমাকে করতে হবে। আশা করি এই টাইপের কোশ্চেনে এইভাবেই তুমি করতে পারবে। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এক্সামে একদম হুবহু চলে আসতে পারে। এটা যদি বুঝে যাও তাহলে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। চলো পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন কত করেছিলাম? 15 অব্দি। করো দেখি কোশ্চেনটা। স্যার অপশনে 550। 550। আচ্ছা, তো 550 তুমি বলছো, দেখো কি বলেছে, একটি পরীক্ষায় একজন ছাত্রকে পাশ করতে হলে সর্বোচ্চ নম্বরে 30% পেতে হয়। ঠিক আছে? সর্বোচ্চ নম্বরে 30% পেতে হয়। সে 125 নম্বর পেয়ে 40 নম্বরের জন্য ফেল করেছে। তাহলে কি দেখো, সর্বোচ্চ নাম্বার মানে একটি পরীক্ষায় একজন ছাত্রকে পাস করতে হলে সর্বোচ্চ নাম্বার মানে এখানে 100%, সর্বোচ্চ নাম্বার মানে ম্যাক্সিমাম নাম্বার যেটাকে বলতাম আমরা, সর্বোচ্চ নাম্বার 100%। তো 30% পেতে হয় বলেছে। তো 30% পেলে সে পাস করবে, তাই তো? তো বলেছে সে 125 নাম্বার পেয়ে 40 নাম্বারের জন্য ফেল করেছে। তাহলে 130% ইকুয়াল টু তাহলে কত হবে? 125 নাম্বার কিন্তু 30% নয়। 125 নাম্বার পেয়ে আরো 40 নাম্বার পেতে হতো। 40 নাম্বারের জন্য ফেল করেছে মানে আরো 40 নাম্বার পেতে হতো। তাহলে 30% ইকুয়াল টু এত প্লাস 40। তাহলে কত আসছে? 165, তাই তো? তাহলে পরীক্ষার সর্বোচ্চ নাম্বার কত হলো? তাহলে 30% ইকুয়াল টু 165। তাহলে 10% বের করে নাও। 10% ইকুয়াল টু কত আসছে? 3 দিয়ে ভাগ করে দাও। 3 5 15, 3 5 15। তাহলে 100% কত হবে? 100% হচ্ছে অ্যান্সার, সর্বোচ্চ নাম্বার। তাহলে এটাই হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার। তাহলে 550, এটা অ্যান্সার। ঠিক আছে? তো পাস মার্ক বলেছে 30%,
30% সে কি করেছে, সে 125 নাম্বার পেয়ে 40 নাম্বারের জন্য ফেল করে গেছে। তো 40 নাম্বার আরো 25 এর সঙ্গে 40 যোগ করে এই নাম্বারটা হলো মানে সেটা 30% এর সমান হবে। তাই এইভাবে এই কোশ্চেনটা করে নিতে হবে। চলো পরে কোশ্চেনে যাই। করো দেখি এই কোশ্চেনটা। অপশন বি স্যার। অপশন বি। বি। খুব ভালো, কারণটা হচ্ছে আমি এখানে আগের দিনই বলেছিলাম যে a প্লাস বি প্লাস এ বি বাই 100 এই ফরম্যাটটা আমি রাখবো। আয়তক্ষেত্রতে দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, লেন্থ আছে আর ব্রেথ আছে, ঠিক আছে, দৈর্ঘ্য আর প্রস্থ। তো লেন্থ আর ব্রেথ, লেন্থও 20% বাড়ছে আর ব্রেথও 20% বাড়ছে, তাই না? কারণ তুমি যদি একটা আয়তক্ষেত্র দেখো তাহলে এখানে লেন্থ আর এটা ব্রেথ, তাহলে লেন্থও বাড়লো, এটাও আস্তে আস্তে বাড়লো, এটাও ধরো 20% বাড়লো আর ব্রেথটাও হয়তো আরেকটু 20% বাড়লো। তাহলে এই যে এরকম একটা নতুন আয়তক্ষেত্র তৈরি হলো, লেন্থ আর ব্রেথ বেড়েছে, তাহলে বলেছে ক্ষেত্রফলের চেঞ্জেস কত হবে। তো ক্ষেত্রফলের চেঞ্জেসটা কি হয় দেখো, 20% এইরকম ব্যাপারটা হয়। আমি একটু করাই তো, লেন্থ বাড়লো মানে এতটা বাড়লো, ব্রেথ বাড়লো মানে এতটা বাড়লো। আর এই জায়গাটা কি হচ্ছে, এই জায়গাটা একটা গুণ হয়ে যাচ্ছে, তাই না? মানে এখানে যদি আমি এটা যদি লেন্থ হয়, লেন্থ আর ব্রেথ, ঠিক আছে, লেন্থ ব্রেথের একটা গুণ করে 100 দিয়ে ভাগ করে পার্সেন্টেজে কনভার্ট করে দেওয়া হচ্ছে। তো তার জন্য ওই যে এক্সট্রা জিনিসটা বাড়ছে আর কি। তো তার জন্যই দেখো এর ভ্যালু তুমি 20%, তো 20 প্লাস 20 ইকুয়াল টু বলছি প্লাস 20 ইন্টু 20 বাই 100, ঠিক আছে, তাহলে তোমার 40 প্লাস 400 বাই 100 ইকুয়াল টু 40 প্লাস 4 ইকুয়াল টু 44%, ঠিক আছে, এটাই হয়ে যাবে অ্যান্সার। তাহলে কেন আমি গুণ করলাম, দুটো পার্সেন্টেজের গুণই করতে হবে, কারণ এরিয়া চেয়েছে। এই এরিয়া মানে কি, লেন্থ ইন্টু ব্রেথ, ঠিক আছে, এটা এরিয়া ছিল আগে, এবার এরিয়াটা কত পার্সেন্ট বেড়েছে টোটালি, তাহলে সেটা হচ্ছে 44% ইনক্রিজ করেছে কিসে, এরিয়া মানে ক্ষেত্রফল। ক্ষেত্রফলের শতকরা মানে এরিয়া, ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, ঠিক আছে। তো আয়তক্ষেত্রে দুটি বাহু, মানে চারটি বাহু, চারটি বাহুর মধ্যে দুটি অপোজিট বাহুগুলো সমান হয়। তো লেন্থ দৈর্ঘ্য, এটাও লেন্থ দৈর্ঘ্য সমান হয়। তো দৈর্ঘ্য 20% বাড়লো মানে দুদিকেই বাড়লো, আর প্রস্থ 20% বাড়লো মানে এদিকেও বাড়লো, মানে চারদিকেই তোমার বেড়েছে আর, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে অ্যান্সারটা আমি করব হচ্ছে a প্লাস বি প্লাস এবি বাই 100। এ মানে আমি লেন্থ ধরলাম, বি মানে ব্রেথ ধরেছি, নিয়ে তুমি এখানে 20 পুরোটার বাইরে পার্সেন্টেজ লিখে দিতে হবে, এখানেও তাই, এবং এখানেও পার্সেন্টেজ লিখে তুমি অ্যান্সারটা পেয়ে যাবে। চলো এই কোশ্চেনের অ্যান্সার হয়তো পেয়ে গেছো। পরে কোশ্চেন যাই, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এই 17 নম্বর কোশ্চেনটা, এক্সামে তুমি দেখবে কতগুলো কোশ্চেন কমন আসে এই জায়গাগুলোতে। করো দেখি এই কোশ্চেনটা। অপশন বি 76। অপশন বি 76। তা কি বলেছে, কোনো বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত 2:, মানে যদি আমি বয় টু গার্ল যাই, অনুপাত হচ্ছে 3:2, ঠিক আছে, ছাত্রছাত্রী। যদি ছাত্রদের 20% এবং ছাত্রীদের 30% স্কলারশিপ প্রাপক হয়, তবে কত শতাংশ ছাত্রছাত্রী স্কলারশিপ পায়? কত শতাংশ জিজ্ঞাসা করেছে, ঠিক আছে। তাহলে দেখো আমি শতাংশতে কনভার্ট আমি করতেই পারি, এভাবে ভাবতে পারি 300, 200, তাহলে টোটাল কত হলো 500, ধরতেই পারি আমি, রেশিও তো, রেশিও 2:3, আমি ধরতেই পারি। এবার ধরো 20%, যদি ছাত্রদের 20% ছাত্র স্কলারশিপ পেয়েছে, তো 20% যদি পেয়ে থাকে তাহলে পায়নি 80%, তাহলে 3 × 24, 240 জন পায়নি।
আর এখানে 30% যদি পেয়ে থাকে তাহলে পাইনি 70%, তাহলে 7 দুগুণ 14, 140 জন পাইনি, তাই তো? মানে 80% আর এখানে 70%, তাই তো? তাহলে এটাও রেশিওতেই যাই, তাহলে এখানে যোগ করলে কত আসছে? এটা যোগ করলে আসছে তোমার 24 আর 14 হচ্ছে 38 তাই না? 4 4 8 আর 380। তাহলে বলেছে যে তবে কত শতাংশ ছাত্রছাত্রী স্কলারশিপ পায়নি, তাহলে এতজন পায়নি স্কলারশিপ, তাহলে কত শতাংশ হলো? 380 বাই 500 ইন্টু 100%, এত শতাংশ। তাহলে কত শতাংশ পায়নি? তাহলে 100, এখানে দুটো শূন্য কেটে গেল, 5 দিয়ে কাটো, 5 7 35, 5 5 6 30, 76, তাহলে 76% এটা হচ্ছে স্কলারশিপ পাইনি, অপশন বি হয়ে যাবে। তো কি হলো, রেশিও, ক্ষেত্র এবং রেশিও আর পার্সেন্টেজ যখনই চলে আসবে, তো তুমি 300 ধরে নিলে কতটা সহজ হয়ে গেল দেখো, কোশ্চেনে কোনো চেঞ্জেস নেই, কারণ পার্সেন্টেজ তো। এবার তুমি যদি 3 ধরতে, তাহলে তোমাকে 2% পয়েন্ট ধরে ধরে বা অন্য ভাবে বের করতে হবে। তো এটা একটা ভালো উপায়। চলো পরে কোশ্চেনে যাই, এই কোশ্চেনটা বোঝা গেছে। দেখি এই কোশ্চেনটা করো তো। ऑप्शन डी सर, অপশন डी। ডি, অপশন ডি আসছে 13:10, ঠিক আছে? করো তো দেখি এই কোশ্চেনটা কি আছে। কোনো দুটি সংখ্যার আচ্ছা, প্রথম option সংখ্যার D। অর্ধেক, প্রথম সংখ্যার অর্ধেক দ্বিতীয় সংখ্যার 65% এর সমান। তো প্রথম সংখ্যা যদি আমি x ধরি, x/2 ইকুয়াল টু, দ্বিতীয় সংখ্যা যদি y ধরি, y সংখ্যার y এর 65%, y এর 65%, তো y ইন্টু 65%। তাহলে এখানে কি আসছে, রেশিও যদি করি তাহলে x/2 ইকুয়াল টু y ইন্টু 65/100, তাই তো? তাহলে তুমি এটা কি প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত, তাহলে প্রথম আর দ্বিতীয় সংখ্যার অনুপাত মানে x রেখে দিলাম, y টাকে এখানে নিয়ে আসি, তাহলে এখানে কি করি দেখি, 65, নিচে দুইটা উপরে চলে গেল আর নিচে 100, তাই তো? তাহলে 5 দিয়ে যদি 5 দ্বারা 65 আর 5 20 100, 2 দিয়ে কাটলে 10 আসছে, তাহলে এখানে আসছে 13/10। তাহলে অতএব x/y ইকুয়াল টু 13:10, এটাই আনসার। ঠিক আছে, তোমাকে পড়তে হবে কোশ্চেনটা কি বলছে, দুটি সংখ্যার প্রথম সংখ্যার অর্ধেক, কমা, বা এটা কমা দেয়নি, উজ্জ্বল রেখেছে, প্রথম সংখ্যার অর্ধেক দ্বিতীয় সংখ্যার 65%-এর সমান, সমান বলেছে তো সমান করে দিলাম। ঠিক আছে, আশা করি এই কোশ্চেনটা তুমি বুঝতে পেরেছো। পরে কোশ্চেন করি, করে দেখি কোশ্চেনটা। এর মানে গুণ, হ্যাঁ, এর মানে গুণ, এটাও গুণ এটাও গুণ, মানে 2/370, স্যার 378। 378। আচ্ছা দেখছি, 2/3 ইন্টু এখানে কত আসছে 5, তো 5 কে 5 2 এর 7, 7/5 ইন্টু 75% মানে 75/100 ইন্টু 540, তাহলে করে নাও 75, মানে এখানে যদি 25 দিয়ে কাটি তাহলে 3 আর এখানে 4, আচ্ছা 3 দিয়ে কাটলাম, 3 কেটে গেল, আর এখানে 4 5 20, 20 দিয়ে কেটে দাও, 4 আর 5 20, তাহলে একটা শূন্য কেটে গেল, আর 2 দিয়ে কাটলে 27, তাই তো? 7 2 14 27, তাহলে এখানে 27 ইন্টু 14, তাহলে 14 ইন্টু 27, এটা গুণ করতে হবে। তো গুণটা কিভাবে করবো, ক্রস মাল্টিপ্লিকেশন, 14 27, ইউনিট ডিজিট দেখো, ইউনিট ডিজিট দেখলে হয়ে যাবে, 4 7 28, লাস্টে 8, লাস্টে 8 কোথায় আছে, একটাতেই আছে, তাহলে আমি অপশন ই করে দিতে পারি। যদি এখানে নানার্দেশ থাকে তাহলে কি করব, গুণ করে নাও, 7 4 7 28, 7 থাকলো 2, 7 একে 7 আর 4 দুগুণে 8, 8 আর 7 15 আর 2 17, 7 হয় থাকলে 1, 2 একে 2, একে 3, 378, ঠিক আছে? তাহলে অ্যান্সার তোমার 378, এটা অ্যান্সার। ঠিক আছে, চলো পরে কোশ্চেন করি।
করো এই কোশ্চেনটা। দেখো এটা অনেকটা টাইম এন্ড ওয়ার্কের কোশ্চেনের উপর আছে। হ্যাঁ, টাইমের রেশিও, টাইম ইকুয়াল টু না ব্যস্তানুপাতিক, মানে সমানুপাতিক দিয়ে 1 বাই করলে ব্যস্তানুপাতিক হয়ে যায়, 1 বাই এফিসিয়েন্সি, তাই না? মানে দেখো পি কিউ এর তুলনায় 20% কম কাজ করে মানে তাদের এফিসিয়েন্সি কম। মানে যদি পি আর কিউ এর যদি আমি এফিসিয়েন্সি রেশিও করি, অপশন বি স্যার। অপশন বি আসছে, ঠিক আছে দেখছি। তাহলে পি আর কিউ এর যদি এফিসিয়েন্সি রেশিও করি, মানে এফিসিয়েন্সি কে বাংলায় বলে কার্যক্ষমতা, তাই তো? এফিসিয়েন্সি যদি রেশিও করি তাহলে কত আসছে, পি কিউ এর তুলনায় 20% কম কাজ করে। তাহলে কিউ যদি আমি 100 ধরি তাহলে পি কত করবে, 80 করবে, 20% কম কাজ করে। তাহলে এটা রেশিও কত হয়ে গেল, এটা রেশিও হয়ে গেল তোমার 4:5, তাই তো? এটা 20 দিয়ে কাটলাম, 4:5 দাঁড়ালো। এবার বলেছে যদি পি কোনো কাজ 7.5 ঘন্টায় শেষ করে, 7.5 ঘন্টায়, তাহলে দেখো এফিসিয়েন্সি যদি 4/5 হয় তাহলে টাইমের রেশিও কত হয়ে যাবে তাদের মধ্যে, টাইমের রেশিও হয়ে যাবে, এফিসিয়েন্সি যদি এটা হয় টাইমের রেশিও হয়ে যাবে 1/4:1/5। তাহলে বেসিক্যালি 5/4 এবার কি বলেছে, যেখানে পি আর এখানে কিউ আছে, তো বলেছে পি কোনো কাজ 7.5 ঘন্টায় কাজ করে, তো পি 5 মানে হচ্ছে 7.5 ঘন্টা, 7.5 আওয়ার, ঠিক আছে? তাহলে কত দিয়ে গুণ করতে হচ্ছে না, 5কে 5 15 75, মানে 1.5 দিয়ে গুণ করতে হচ্ছে। তাহলে একেও 1.5 দিয়ে গুণ করো, ইন্টু 1.5 দিয়ে গুণ করো, 4 15 60, মানে 6 আওয়ার্স, ঠিক আছে? তাহলে এখান থেকে আমি অপশন বিটা করে নিতে পারবো। আর অন্য কোনোভাবে করার দরকার নেই। তুমি একটা জিনিস মাথায় রাখো, এই টাইম ইকুয়াল টু তোমাদের কার্য, টাইম কাজ হয়ে গেছে কিন্তু, টাইম মানে সময়, ব্যস্তানুপাতিক হচ্ছে বা সমানুপাতিক 1/, এটা মানে ব্যস্তানুপাতিক, ঠিক আছে? মানেটা কি, সময় যার বেশি লাগবে তার কাজের ক্ষমতা নিশ্চয়ই কম আছে, কারণ কাজের ক্ষমতা যার বাড়বে তাহলে তার সময় কম লাগবে, তাই হচ্ছে ব্যস্তানুপাতিক, তাই না? তো এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। দুটো পার্টে ভাগ করেছি, এটা বোঝা গেছে তো? চলো পরের কোশ্চেনে যাই, করো এই কোশ্চেন। বলো এটা অ্যান্সার কত? স্যার 74। অপশন বি। অপশন বি আসছে তোমাদের। দেখো একটি শ্রেণীকে এ ও বি দুটি সেকশনে ভাগ করা হলো, একটি শ্রেণীকে এ ও বি দুটি সেকশনে ভাগ করা হলো। এই সেকশনের 20টি ছাত্রের পাশের হার 80%, আর বি সেকশনের 30টি ছাত্রের পাশের হার 70%। উভয় সেকশনের পাশের হার কত? অ্যাভারেজ তো বলা যাবে না। অ্যাভারেজে করবো এই কোশ্চেনটা, যদি অনেক রকম ভাবে করা যায়, এমনি নর্মালি তো এইভাবে করাই যায় যে এ সেকশন এ আর সেকশন বি, সেকশন এ তে 20টি ছাত্র আছে, তো 20টি স্টুডেন্ট আছে 20, আর সেকশন বি তে কটা আছে, 30টি ছাত্র আছে। তো বলেছে যে 80% পাস করেছে আর এখানে 30% পাস করেছে। তাহলে এখানে যদি আমি 80%, 80% মানে কত হয়, আর দুগুণি 16 জন, আর 30% 30%, সরি 70% মানে কত হয়, 3 7 21 জন। তাহলে টোটাল হচ্ছে এখানে 50 জন, আর এখানে টোটাল হচ্ছে 21, আর এখানে 7, আর 2 একে 3, 37, তাই তো? তাহলে তাহলে কত হচ্ছে না, টোটাল উভয় সেকশনে পাশের হার কত, 37 উভয় সেকশন, আউট অফ 50 ইন্টু 100%। তাহলে উভয় সেকশনের পাশের হার কত হয়ে গেল,
এটা 2 দিয়ে করলে 37 দুগুণী 74, 74%, এটা অ্যান্সার। আচ্ছা, আর একটা জিনিস ভাবে করা যায়, একটু দেখি। ধরো সেকশন এ এটা, আর এখানে সেকশন বি, এখানে কটা স্টুডেন্ট আছে? 20টা। সেকশন বি তে আছে 30টা। সেকশন এ তে পাসের পার্সেন্টেজ কত? সেকশন এ তে পাসের পার্সেন্টেজ হচ্ছে 80%। 80%। আর সেকশন বি তে পাসের পার্সেন্টেজ কত? 70%। তো এবার একটা জিনিস তুমি লক্ষ্য করো, তাহলে আমি যদি টোটাল সবার 70% ভেবে নিই, তাহলে এই 20টা স্টুডেন্টের যে পার্সেন্টেজটা বেশি নাম্বার আছে, হ্যাঁ, কত আসে বেশি? 20টা স্টুডেন্টের 10 করে বেশি আছে, সেটা সবার মধ্যে ভাগ হয়ে যাবে। মানে ব্যাপারটা হচ্ছে সবার 70% আমি করে নিলাম, তারপর 20% বেশি আছে, মানে এখানে 10 বেশি আছে 20 জনের। 20 10 ইন্টু 20, তাহলে কত হচ্ছে? 200। এই 200 কতজনের মধ্যে ভাগ হয়ে যাবে? 50 জনের মধ্যে ভাগ হয়ে যাবে। তাহলে 70, মানে পার্সেন্টেজ তো না, অ্যাভারেজই করে নিলাম আর কি। 70 প্লাস 4 ইকুয়াল টু 74%। মানে অ্যাভারেজ দিয়েও এই কোশ্চেনটা করা যায়, ঠিক আছে? বা এখানে রেশিও প্রপোর্শন ধরে আমি ব্যাপারটা করতে পারলাম। 20টাতে 16 জন পাস করেছে, 16 জন, আর এখানে 21 জন, এটা টোটাল, এটা রেজাল্ট ধরো এখানে পাস, উভয় পাস। 50টি স্টুডেন্টে 37 জন, তাহলে কত হলো? 37 বা 50, এটাই করে দাও, এটাই ভালো হবে, ঠিক আছে? এটা অ্যাভারেজ বেস। চলো পরের কোশ্চেনে যাই, করে দেখি কোশ্চেনটা। স্যার অপশন বি হবে এটা। অপশন বি আসছে অ্যান্সার। আচ্ছা, যদি দেখে নিচ্ছি, যদি এ এর বেতন বি এর বেতনের তুলনায় 25% কম হয়, বি এর বেতন এ এর তুলনায় কত শতাংশ বেশি? হ্যাঁ, অবভিয়াসলি মানে এরকম ব্যাপারটা, এ এর বেতন বি এর বেতনের থেকে 25% কম, মানে বি এর বেতনের থেকে, বি এর বেতন থেকে এ এর বেতন যদি আমি যাই, বি এর বেতন যদি 100 হয়, এ এর বেতন কত হবে? 75, তাই তো? তো অবভিয়াসলি এখানে একটা জিনিস করতে হবে, 25% মানে হচ্ছে 1/4, এটা কম, তাই না? কম, যখন কম বলেছি মানে এটা হ্রাস পাচ্ছে নিচে। 25% কম, তাহলে কত বেশি হবে? কিছু দেখতে হবে না, কে কার থেকে বেশি কম। এখানে একটা আছে 25% কম, তাহলে কত কম? 4/1 কম, তাই না? এটা হচ্ছে অরিজিনাল, এটা 1 কম, 4-এর 1 কম, তাহলে বেশি কত হবে? 4-এর 1 কম হয়ে তাহলে কত হবে? অ্যান্সার 4-এর 1 কম হয়ে তাহলে 3-এর 4 আসছে, তাই না? 25% কম হয়ে 3-এর 4 হচ্ছে, তাহলে বেশি কত হবে? 1/3, 1/3 হয়ে যাবে। মানে এই ডিফারেন্সটা হচ্ছে 1, আর উপরে হচ্ছে, নিচে হচ্ছে 3, তাহলে তোমার 33.33% বা 1/3% তোমার ইজিলি অ্যান্সারটা বেরিয়ে যাবে। অথবা তুমি যদি একটু গুছিয়ে করতে চাও, তাহলে কিভাবে হবে? বি, বি যদি 100 হয়, এ কত হচ্ছে? 75, তাই তো? তাহলে বি থেকে 100, তাহলে কি হচ্ছে? দেখো এখানে কত কম হচ্ছে, এখানে যদি যায় 25% কম হচ্ছে। এবার যদি আমাকে আবার যদি এ এর বেতন থেকে কত শতাংশ বেশি, মানে বি এর বেতন, তাহলে এ এর বেতন থেকে, তাহলে এবার এ থেকে বিতে যাব। এ থেকে বিতে গেলে এখানেও তোমার, এখানে প্লাস হচ্ছে 25, এখানে মাইনাস হচ্ছে 25 ছিল, এখানে প্লাস 25 হচ্ছে 75 থেকে, তাহলে 25 আউট অফ 75 ইন্টু 100%। এখানেও 25/75 মানে 1/3 তো হচ্ছে, তাই না? আর এখানে 100 থেকে 25% মানে 1/4 কমলো, তাহলে এখানে কত আসবে? কাটলে তোমার 1/3 ইন্টু 100% ইকুয়াল টু 33.13%, এটাই অ্যান্সার, ঠিক আছে? তাহলে আশা করি এই কোশ্চেনটা তোমরা বুঝতে পেরেছো। দেখো এই কোশ্চেনগুলো বারবার ঘুরে ফিরে আসে, কোনো অসুবিধার কোনো কোনো এমন কিছু দেখালাম না যেটা অসুবিধা, নর্মাল জিনিস। বি এর ভ্যালু 100 হলে
এখানে রেশিও সবসময় করে দেবে। এ আর বি এর বেতনের থেকে এই জায়গাটা তোমাকে রেশিওতে করতেই হবে, না হলে তুমি বুঝবে কিভাবে, কি ধরবে, মুখে মুখে তো ধরা যাবে না। মানে যদি তুমি এইভাবেও ভাবো এ ইস টু বি, এটাও যদি ভাবো, তাহলেও কিন্তু এ এর বেতন বি এর বেতনের থেকে 25% কম, তাহলে এ এর বেতন বি এর থেকে কম, তাহলে বি যদি 100 হয় তাহলে এ 75, 25% কম বলেছে, 25 কম, 100তে 25 কম। তাহলে এইভাবে রেশিও করলেও কত হয়, 3:4। এবার এ এর বেতন কত শতাংশ বেশি পাস, তাহলে আউট অফ 1/3, 3 থেকে 4-এ যেতে হবে, ডিফারেন্স 4 থেকে 3 বিয়োগ করলে তোমার ইন্টু 100, তাই না, এটাই তো হয়। তাহলে 1/3 ইন্টু 100% ইকুয়াল টু 33.13%। অনেকভাবে এটাকে করা যায়। চল পরের কোশ্চেনে যাই, করে দেখি কোশ্চেনটা। আচ্ছা, এটার অপশন কি কি আছে দেখে নিতে দাও। অপশন স্যার অপশন বি হবে মনে হয়, 17,925। হ্যাঁ 17,925। হ্যাঁ অপশন স্যার বি। অপশন বি হচ্ছে স্যার, অপশন বি হচ্ছে 17,925। আচ্ছা আচ্ছা, তো এখানে তুমি কি করলে, প্রত্যেকটাকে ঐকিক নিয়মে বের করলে, তাই তো? মানে আমি যেটা বলতে চাইছি এখানে কোশ্চেনটা, যেরকম ধরো একটা রিলেট থাকতে হবে, কিন্তু এইটার সঙ্গে এইটা কিন্তু একটা সিমিলারিটি থাকতে হবে। যেরকম জামা বা শার্ট প্যান্ট যদি করি, শার্ট আর প্যান্ট এদের মধ্যে কিছু একটা রেশিও থাকবে, যেরকম 21 আর এখানে 35 আছে, এদের রেশিও করলে দেখো 7 দিয়ে কাটছে, 3:5। আবার আমাকে এখানে চেয়েছে 9 আর 15, এটাও কিন্তু 3 দিয়ে গুণ হলে হয়ে যাচ্ছে, তাই না? তাহলে তোমাকেও কিন্তু এইভাবেই ব্যাপারটাকে একটু ভাবতে হবে যে 21টা 35টা দুটোতে মূল্য তোমার কত আসছে, 41825। আর এটা থেকে তোমার তাহলে কত করে ভাগ করছো, এটাকে যে ভাগ করছো মানে ভাগ করছো 5 দিয়ে, আর 3 দিয়ে গুণ করছো, তাই তো? তাহলে এটাকেও অ্যান্সারটাকেও ঠিক, অ্যান্সারটাকেও তাহলে তোমাকে 9 আর 15তে যেতে গেলে, 21 থেকে 9 আর 35 থেকে 15 যেতে গেলে ভাগ 3 ইন্টু ভাগ 5 ইন্টু 3, তাই না? প্রত্যেকটা তাই করছি। 21 ইন্টু 3 ভাগ 5 করলে কত আসছে, সরি ভাগ 5 কেন হবে, ভাগ 7, 7 দিয়ে ভাগ করলে কেটে আসতে, দেখো তো 7, 7 আর 3 যদি 7 দিয়ে ভাগ করি, 5975। হ্যাঁ মানে এটাই বলতে চাইছি, তার মানে এখানে 9 আসছে। তাহলে তোমাকে এইটাই ব্যাপার করছে যে 21 থেকে ইন্টু 3/7 করলেই তোমার 9 আসছে। আবার 35 থেকেও 3-এর 7, 3-এর 7কে গুণ করলে তোমার 15 আসছে। তাহলে 9 আর 15 মিললো, এই 9 আর 15 মিলে গেল। তাহলে একটা সিমিলারিটি থাকতে হবে। ঠিক অ্যান্সারের ক্ষেত্রেও তাই হবে যে 41825 কেও তোমাকে কত দিয়ে, 3/7 দিয়ে গুণ করতে হবে। তাহলে সব ক্ষেত্রে একই রকম ভাবেই করতে হবে। তাহলে তোমার এখানে কত আসছে, 4, 5 7 35, আর এখানে 6 48, 7 7 6 7 42, মানে 62। কত হচ্ছে, 62 আসছে, মানে 8 8 7 8 56, 8 আর এখানে 65, না 65 না 75 আসছে, কত আসছে, 56 আসছিল, এখানে 4 2 65 এ আসছে। 7 8, 5975 হবে স্যার। এখানে কোথাও ভুল করলাম, 5975, 75। আর এখানে তার 7 সঙ্গে, 5 হচ্ছে স্যার। হ্যাঁ তার সঙ্গে 3 দিয়ে গুণ করে অ্যান্সার কত আসছে, 17,925। একই আসছে। ওকে,
হ্যাঁ তাহলে স্যার ঠিক আছে, ক্যালকুলেশন 17,925 করে যা এসছে। আসবে তাহলে 17925। তো আমি যেটা বলতে চেয়েছি যে এই টাইপের, আমি কেন বললাম দেখো, তোমরা টাইম এন্ড ওয়ার্কে কোশ্চেন করেছো, এই টাইপের কোশ্চেনগুলো টাইম এন্ড ওয়ার্ক, হ্যাঁ, তো সেখানে এটার সঙ্গে একটা রিলেট থাকে, যেরকম ধরো যে 2টি ম্যান, 3টি ওম্যান, 4টি চিলড্রেন, হ্যাঁ, তো এইরকম ভাবে একটা কাজ করতে এতটা দিন সময় লাগে। তাহলে এইভাবে বিভিন্ন বিভিন্ন যেরকম প্রত্যেকটার মধ্যে একটা সিমিলারিটি থাকবে। এখানে যেরকম 21 আর 35 যা আছে সেখান থেকে এখানে যদি কোশ্চেনটা এরকম করে দিত না যে 21টি জামা 35টি প্যান্টের জায়গায় 9টি জামা আর 15টি প্যান্টের জায়গায় ধরো তুমি এখানে 16টি দিয়ে দিল, তাহলে কিন্তু এটা অ্যান্সারই বের করতে পারতে না, তখন সিএনডি হয়ে যেত। ঠিক আছে, ক্যান নট বি ডিটারমাইন্ড হয়ে যেত। এখানে একটা সিমিলারিটি পাচ্ছি যে জামা থেকেও এইখানে কোনো একটা গুণ করে, মানে 3-এর সাথে গুণ করে যাচ্ছি, আবার প্যান্ট থেকেও 3-এর সাথে গুণ করে যাচ্ছি, তাহলে আমি অ্যান্সার যেটা আছে মূল্য, সেটাকেও 3-এর সাথে গুণ করে তুমি অ্যান্সারটা পেয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে করতে পারবে। করে কোশ্চেন। স্যার 60। 60 আসছে। কোনো একটি ধনাত্মক সংখ্যার, যে কোনো একটি ধনাত্মক সংখ্যা এক্স, 40% এক্স এর সংখ্যার, এক্স এর 40% এর 30% সেই সংখ্যাটির, আবার সেই সংখ্যাটির এক্স এর এ পার্সেন্ট এ এর 20% এর সমান হয়, মানে এক্স গুণ 40% গুণ 30% ইকুয়াল টু আবার এক্স গুণ এ পার্সেন্ট ইন্টু 20% এর সমান হয়। তাহলে এ এর মান জিজ্ঞাসা করেছে। তাহলে এখানে দেখো কত সহজেই জিনিসগুলো করা যায়। এক্স আর এক্স কেটে দিলাম, এখানে দুটো পার্সেন্টেজ কেটে দাও। ঠিক আছে, আহ, এখানে 20 আর এখানে তোমার কত আসছে, এখানে 2 দিয়ে করলে হয়ে যাচ্ছে। স্যার 60 অ্যান্সার। তাহলে এ ইকুয়াল টু 60 হয়ে যাচ্ছে আনসার, তাই না? 30 আর 2 60। খুব সহজ কোশ্চেন, দেখো এক্সামে পিএসসি ফায়ার সার্ভিসে এসছে, এই টাইপের কোশ্চেনই আসে, খুব বড় কোশ্চেন আসে, কিন্তু কনসেপ্ট তোমাদের ক্লিয়ার রাখতে হবে। এই কোশ্চেন থেকে এই যে ধনাত্মক সংখ্যার প্রত্যেকটা মানে জানতে হবে, যে এরকম না যে কোনো একটি ধনাত্মক সংখ্যার তো এটা করে দিলে না, ধনাত্মক সংখ্যা কোনো একটি বলেছে মানে আমি একটা ধরে নিলাম। ঠিক আছে, এক্স এর জায়গায় এবিসিডি যেটাই ধর, না ধরলেও করা যায়, কিন্তু এটা ধরে নেওয়াটা বেটার। কোশ্চেনটা বলো তো কই হয়, মুখে মুখে তো হবে এটা অ্যান্সার। অপশন সি। অপশন সি ঠিক। কোন একটি সংখ্যা 10% বাড়ানোর পর সেটিকে 10% কমানো হলো, তাহলে কোন একটি সংখ্যা 10% বাড়ানো হলো মানে প্রথমে তাহলে 10% বৃদ্ধি করা হয়েছে, বাড়ানো হয়েছে, এবং তারপরে 10% কমানো হয়েছে, তাই তো? তাহলে দুটো একসঙ্গে করলাম মানে ওই যে এ আর এটা বি ধরে নাও, তাহলে কি হয় এ প্লাস বি প্লাস এ ইন্টু বি বাই 100। তাহলে এটার অ্যান্সার কত হবে, এ মানে হচ্ছে প্লাস, বাড়ানো হয়েছে মানে প্লাস, এখানে প্লাস ধরে নাও, কমানো হয়েছে মানে মাইনাস ধরে নাও, ধরে নাও মানে হচ্ছে মাইনাস করলে আবার ওটা উল্টো দেখায়। তো প্লাস 10 মানে এ এর ভ্যালু তাহলে কত হবে +10, আর বি এর ভ্যালু হবে -10, আমি এটাই বলতে চাইছি, হ্রাস পেয়েছি। তাহলে -10 প্লাস এখানে হচ্ছে +10 গুণ -10, তাই না, বাই 100। তাহলে এখানে তো এটা কেটে গেল, প্লাস মাইনাস আছে, আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস আসছে, আর 100/100 মানে -1, -1 মানে হচ্ছে 1% হ্রাস, এটাই আনসার। ঠিক আছে, এটা তো মুখে মুখে অ্যান্সার হয়ে যাবে, অনেকবার করেছো। পরের কোশ্চেন করে দেখি কোশ্চেনটা। অপশন ডি স্যার।
অপশন ডি। দেখো, কোনো একটি সম্পত্তির এত অংশের মূল্য, মানে সম্পত্তিটা যদি 100% ধরো, তো 0.36 কে এরকম বলা যায় না, 36/100, তাই তো পয়েন্ট উঠিয়ে, তার মানে আলটিমেট 36%টাকে এইভাবে লিখেছে 0.36। তাহলে 36% ইকুয়াল টু যদি তোমার 14400 টাকা হয়, তাহলে 100% কত হবে? ঠিক আছে, তাহলে তুমি 12 দিয়ে কাটো, 3 × 12 = 36, 3 বার 3%, 3 × 12 = 36, তাহলে 12 দিয়ে 144, মানে 1200, 12 দিয়ে কাটলাম। আর যদি আবার কেটে দিই, তাহলে 1% কত বেরোচ্ছে? এখানে 1% 3 দিয়ে কাটলে 400 বেরোচ্ছে। তাহলে 1% মানে 400, মানে 100% মানে কত হয়ে যাবে? 100% মানে 400 আরো দুটো শূন্য, তাহলে 40,000। তাহলে অপশন ডি হয়ে যাবে অ্যান্সার। এটাকে যদি অন্যভাবে করতে চাও, তাহলে কি করা যেতে পারে? কোন একটি সম্পত্তি, ধরলাম সম্পত্তিটি x ইন্টু 0.36 ইকুয়াল টু 14400, অতএব x ইকুয়াল টু কত হচ্ছে? 14400 বাই 0.36। তো পয়েন্ট উঠিয়ে এখানে আরো 100 করে দাও। এবার তুমি কাটাকুটি করো। এবার তুমি যদি এখানে কাটো, তাহলে এখানে 12 দিয়ে 3 × 12 = 36, 12 12 × 140, মানে 1200, 3 দিয়ে কাটলে 400, তাহলে 40,000 অ্যান্সার। ঠিক আছে, এইভাবেও তুমি বের করতে পারো, যেটা ইচ্ছে। পরে কোশ্চেন করে দেখি এই কোশ্চেনটা। ऑप्शन सी। অপশন সি। দেখো কি বলেছে, কোনো স্যার 12 হচ্ছে। 12ই হচ্ছে। এক ফল বিক্রেতা তার সমস্ত কমলা লেবুর 1/4 অংশ একজন ক্রেতা এবং অবশিষ্টের 4/15 অংশ অপর একটি ক্রেতার নিকট বিক্রয় করে। তারপর তার কাছে যদি 33টি কমলা লেবু থাকে, তবে দ্বিতীয় জনের ক্রেতা কতজন কমলা লেবু ক্রয় করেছিল? দেখো, বেসিক্যালি পুরো এখানে যেহেতু ভগ্নাংশে আছে, আমি পুরো অংশটা আমি এক অংশ ধরে নিলাম। ঠিক আছে, তাহলে এক অংশ থেকে মাইনাস 1/4 অংশ পড়ে থাকলে কত? তাহলে 3/4 অংশ। 3/4 অংশ পড়ে থাকার পর এটা হচ্ছে অবশিষ্ট, তাই না? এটাই হচ্ছে অবশিষ্ট। এই অবশিষ্টের অঙ্কটা আবার, একবার একটু দেখবেন, 4 লাখ অ্যান্সার আছে। হ্যাঁ 4 লাখই অ্যান্সার। 4 লাখ নয়, 40,000। কোথাও স্যার এটা জিরো, তো 4 লাখ অ্যান্সার আছে। একক, দশক, শতক, হাজার, অযুত, 40,000। 4 লাখ কোথায়? 1% 400, 100% দুটো শূন্য বাড়বে 400-র পর। স্যার ওই যে 0.36 আছে না, এই জন্য মনে ছিল না। 0.36, তাহলে পয়েন্টটা যদি তুমি উঠিয়ে দাও, 36 এর নিচে কটা শূন্য হবে? বলো কটা শূন্য হবে, বলো। দুটো হ্যাঁ, স্যার। তো দুটো করলাম, তাহলে তো, হ্যাঁ তাহলে এখানে তো তাই করেছি। দেখো এই যে এই পার্টটা দেখো, এই পার্টটা, এদিকের পার্টটা দেখো, x ইন্টু 0.36 ইকুয়াল টু 14, এখানে ডবল জিরোই আছে, 14,400। তাহলে এখানে x এর মানে কত হলো? এটা নিচে চলে আসলো, তো এই দশমিকটা উঠলো, তাহলে এখানে দুটো শূন্য আসলো। তাহলে এখানে 36কে তুমি 12 দিয়ে কাটলা, তো 12 দিয়ে কাটলে 144, মানে এই ব্যাপারটা কি 144, 14400, এটাকে আমি লিখতে পারি না 144 ইন্টু 100। তো তুমি এবার করো, এখানে দুটো শূন্য, এই দুটো শূন্য, 4 পড়ে থাকে, 4-এর পর 4টা শূন্য হবে। করে দেখো তোমার কোথাও ভুল হচ্ছে। 40,000ই হবে সেটার অ্যান্সার। অপশনে 40,000 আছে। ঠিক আছে,
তো এখানে যেখানে ছিলাম যে কোনো এক ফল বিক্রেতা তার সমস্ত কমলালেবুর 1/4 অংশ একজন ক্রেতা এবং অবশিষ্টের 4/15 অংশ অপর একটি ক্রেতার নিকট বিক্রয় করে। তাহলে অবশিষ্টের 4/15 অংশ, তো অবশিষ্টের 4/15 কত হয়? অবশিষ্টের 4/15 যদি আমি করি তাহলে 3/4 ইন্টু 4/15, তাহলে তোমার কত আসছে? এখানে কি না এইভাবে না করে আমি একটু অন্যভাবে করার চেষ্টা করছি, ঠিক আছে? সব থেকে বেটার যেটা হয়, নিচে যে 4 আছে আর 15 আছে এটার এলসিএম করো, তাহলে তোমার আছে 60, তাই তো? তাহলে 1/4 কে তুমি 60 করতে গেলে 4/15 60 মানে 15/60 করতে পারো, ঠিক আছে? এটা একটা করা যায়। আর 4/15 কে তুমি এটাকে 4 দিয়ে গুণ করে 4/15 60 মানে হচ্ছে তোমার 16/60 করা যায়, ঠিক আছে? তাহলে এবার একটু দেখো তো, টোটাল আছে এক অংশ মানে 60/60, তার থেকে তুমি 15/60 বিয়োগ করে দিলে, তোমার থাকলো 45/60, তাই তো? এবার 45/60 থেকে আবার তুমি 16/60 বিয়োগ করে দিলে, তাহলে তোমার কত থাকলো? 45 থেকে 16 বাদ দিলে তোমার কত আসছে? আচ্ছা, এখানে 15 আর 16 বাদ দিলে হচ্ছে তোমার 30 মানে 29, 29/60, তাই তো? তাহলে তারপর তার কাছে যদি 33টি কমলালেবু থেকে যায়, তবে দ্বিতীয় জন ক্রেতা কতগুলি কমলালেবু ক্রয় করেছিল? তাহলে বাকি পড়ে থাকলো হচ্ছে এইটা অবশিষ্ট পড়ে থাকলো, ঠিক আছে? এই ভগ্নাংশ, তার কাছে যদি 33টি কমলালেবু থেকে যায়, তাহলে 29 ইকুয়াল টু 33, দ্বিতীয় জন ক্রেতা কতগুলি কমলালেবু ক্রয় করেছিল? এখানে কোথাও ভুল করছি? কি করলে এটা অ্যান্সার? অপশন সি। মানে গুণ করেই করেছো, তাই তো? মানে এখানে যেরকম হ্যাঁ, এখানে 1/5 আপনি যে আসছিল, ওইভাবে একের পাশ দিয়ে। তাহলে এখানে 1/5 এসেছিল, তাহলে বাকি অংশ বলতে গেলে ওই 1-এর থেকে একই, এই 1-এর থেকে মাইনাস কত থাকে তাহলে? 1/4 মাইনাস -1/5। 1/5। আচ্ছা, তাহলে এখান থেকে অ্যান্সার কত বেরোচ্ছে? 11/20। আচ্ছা, 11/20 বেরোচ্ছে। তাহলে 11 মানে 33 মানে 20 মানে কত, তাই তো? 11/20 মানে এটাই ইকুয়াল টু 33 ধরেছো, তাই তো? তাহলে কিসের মান বের করেছো? এক অংশের মান, বা এখানে 1/5 অংশ, এটা বের করতে হয়েছে। আচ্ছা আচ্ছা, এটা ইকুয়াল টু কথা বলেছে, দেখি তো আরেকবার। অবশিষ্ট এত অংশ অপরের ক্রেতার নিকট বিক্রয় করে। আচ্ছা, একটি ফল বিক্রেতা তার সমস্ত কর্মচারী এত অংশ একজন ক্রেতা, মানে এখানে প্রথম, এটা প্রথম। আর অবশিষ্ট অপর একজন ক্রেতা মানে এখানে দ্বিতীয়, তাই তো? দ্বিতীয় এখানে আসলো, নিকট বিক্রি করে। তারপর তার কাছে যদি এতটি কমলালেবু থেকে যায়, তবে দ্বিতীয় জন ক্রেতা কতগুলি কমলালেবু ক্রয় করেছিল? আচ্ছা, তাহলে ডিফারেন্সটা হয়ে যাচ্ছে এই দুটোর মধ্যে। ঠিক আছে, তাহলে এখান থেকে তুমি 11/20 ইকুয়াল টু 30 তোমার চলে আসছে। তাহলে এখানে 1/5 মানে তাহলে এক অংশ মানে কত হবে? এক অংশ মানে হয়ে যাবে, মানে 11 অংশ হচ্ছে তোমার 60, এক অংশ হয়ে যাবে 60, আর 1/5 তোমার হয়ে যাবে 1/5 ইন্টু এই 1/5 যেটা ইন্টু 60 করলে পারো। এখানে করলেও হতো, কিন্তু দাঁড়াও এক সেকেন্ড, একটু এটা করিনি। এখানে পুরো অংশ ধরলাম, মাইনাস এটা করলাম, তাহলে এটা পড়ে থাকলো, ঠিক আছে? 45 পড়ে থাকলো, 45 পড়ে থাকলো। আহ, এবং অবশিষ্টের এত অংশ অপর একটি ক্রেতার নিকট বিক্রি করলো। তো অবশিষ্ট যেটা পড়ে থাকলো, অবশিষ্টের এত অংশ বিক্রি করে আমার কাছে পড়ে থাকলো 29/60। তারপর তার কাছে যদি এতটি কমলালেবু থেকে যায়, তবে দ্বিতীয় জন ক্রেতা কতগুলি কমলালেবু ক্রয় করেছিল? তাহলে 45 আর 29 এর মধ্যে ডিফারেন্স কত আসছে? 45, 29, 16। এইটা এক অংশ ধরেই করো, আরেকবার করে দিচ্ছি পুরোটা।
পুরোটা এক অংশ, তাহলে একজন ক্রেতা তাহলে 1/4 অংশ যদি একজন ক্রেতাকে বিক্রি করে দেয়, তাহলে 1/4 অংশ যদি বাদ হয়ে যায়, ঠিক আছে, মাইনাস 1/4 যদি হয়ে যায়, তাহলে আমার কত পড়ে থাকে? 1 মাইনাস 1/4 ইকুয়াল টু 3/4। এটা একটা পড়ে থাকলো। অবশিষ্ট যেটা 3/4 থাকলো পড়ে, সেটা হচ্ছে আবার তার থেকে 4 এবার তার ইন্টু বলেছে 4-এর 15 অংশ অপর একজনকে করতে হবে, বিক্রি করে দিল। তাহলে এটা যদি গুণ করা হয় তাহলে কত হচ্ছে? 4 কাটলো, এটা কাটলো, 1/5। তাহলে এটা একটা অংশ, এটা একটা অংশ, তাহলে টোটাল এক অংশ থেকে 1/4 বিয়োগ করলাম একবার, আর মাইনাস আবার 1/5 বিয়োগ করলাম। তোমার আসছে তাহলে 4×5 20, 20 মাইনাস এখানে তোমার 20 মাইনাস 4, 5 আর মাইনাস 4, -5 -4, তোমার 11/20, তাই তো? তারপরে তার কাছে যদি এতটি কমলা পড়ে থাকে, তাহলে 11/20, হ্যাঁ, এইরকম ব্যাপারটা হচ্ছে। 11/20 মানে তাহলে 33টি কমলা লেবু, এতটি কমলা লেবু, মানে পড়ে আছে 11। ফাইনালি 1 থেকে বিয়োগ করে আমার কাছে এবার 11 পড়ে আছে, এটা মানে 33টি কমলা লেবু। তাহলে 20 মানে কত? এটা কি ক দিয়ে গুণ করেছিল? 3 দিয়ে গুণ করেছিল, এরপর 3 দিয়ে গুণ করে 60টি কমলা লেবু। এবার বলেছে দ্বিতীয় জনের ক্রেতা কতগুলি কমলা লেবু ক্রয় করেছিল। দ্বিতীয় জন কোথায় ছিল? এটা দ্বিতীয় জন ছিল না? দ্বিতীয় জন, তাহলে 1/5 অংশ, তাহলে টোটাল যদি 60টা হয়, তাহলে 1/5 ইন্টু 60 ইকুয়াল টু 12টি। এইভাবেই করো, ঠিক আছে? চল পরের কোশ্চেনে যাই, কর দেখি কোশ্চেনটা। করো, সহজ আছে, মুখে মুখে হবে যদি আগের কোশ্চেন। Option D. কত? স্যার অপশন 25% স্যার। 25%। 20% হ্রাস, 20% হ্রাস মানে হচ্ছে 1/5 কমছে, কমে কত আসবে? 4/5 আসবে। তাহলে কতটা বাড়াতে হবে? না 4 থেকে 5 বাড়াতে হবে। তাহলে 1/4 ইকুয়াল টু 25% ইনক্রিজ দ্য অ্যান্সার। অথবা 100 থেকে কমে এসছে 80, 80 থেকে 100-তে যেতে গেলে কত বাড়ছে? এখান থেকে যেতে গেলে আমার এখানে 20% হ্রাস পেয়েছে নিচে। তাহলে এখান থেকে 80 থেকে 100 যেতে গেলে 20 বাড়ছে আউট অফ 80, তাহলে 20 আউট অফ 80 ইন্টু 100%। তাহলে 1/4 ইন্টু 100, 25%। খুব সহজ কোশ্চেন। পরের কোশ্চেনটা করো, করে দেখি। এই কোশ্চেনটা বলে দিই, এই সেম কোশ্চেন আমি তোমাদেরকে খুব তাড়াতাড়ি একটা সিরিজ দিব, সিরিজটা আমি শুরু করব। সেটার কোশ্চেন দেখছিলাম আগের বার 2017-তে এসএসসি গ্রুপ সিতে এসেছিল, মানে যেটা স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি, ঠিক আছে? এর গ্রুপ ডিতেও এসেছিল একই কোশ্চেন হচ্ছে। করো ওই কোশ্চেন। স্যার 7.20। হ্যাঁ, দেখো এখানে 500 টাকার কোনো গল্পই নেই, মানে এটা না ধরলে হয়ে যাবে। 40% ছাড়, আর একটা হচ্ছে পরপর 36% আর 40% ছাড়। তো পরপর মানে এটা ওই পরপর কথাটা থেকেই a প্লাস বি প্লাস এবি বাই 100 এটা আসছে, তাই না? এটাকে a ধরো, এটাকে b ধরো, ব্যাপারটা কি হচ্ছে? 36 প্লাস 4 প্লাস 36 ইন্টু 4/100। তাহলে এখানে তো তোমার 40 চলে আসছে, প্লাস এটার যে চেঞ্জেস সেটাই তো চেঞ্জেস, মানে 40 আর 40 তো বাদ হয়ে গেলে এখানে যা চেঞ্জেস হবে 36, 72 কত হয়?
এখানে 4% বলেছে না, 36 ইন্টু 4, 36 ইন্টু 4 কি 144 আছে? কোথায় বললো? 36 টু 72 আর 72 তে 144 এ আসছে। তাহলে বলেছে 500 টাকার উপর 4% ছাড় এবং এত 500 টাকার উপর পরপর এত এবং এত পার্সেন্ট ছাড়ের পার্থক্য কত? 36 প্লাস 4 এখানে 40 চলে আসছে, আর 36 ইন্টু 4/100 মানে তোমার আসছে 1.44। 40 প্লাস 1.44, এটাই অ্যান্সার হবে। কিন্তু এখানে তো অপশনে নেই, এখানে অ্যান্সারও তো 7.2 ছিল। এখানে টাকাটা খুব একটা কাজে লাগবে না, পার্সেন্টেজে চেঞ্জেস করলে। আচ্ছা আচ্ছা, না ঠিকই আছে, সরি, এখানে টাকাতে চেয়েছে না। স্যার 50 টাকার উপর 40% হ্যাঁ ছাড়, হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ, 50 এর এটা 40%, টাকাতে চেয়েছে, 500 সরি উপর। সরি, এটা টাকাতে চেয়েছে, হ্যাঁ এটা টাকাতে চেয়েছে যেহেতু, তাহলে আমাকে এখানেই করতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে পার্সেন্টেজের চেঞ্জ হলো। তো পার্সেন্টেজের টোটাল পার্সেন্টেজের চেঞ্জকে আমি বলতে চাইছি টোটাল পার্সেন্টেজ চেঞ্জ হচ্ছে, তাহলে অ্যান্সার তুমি 500 গুণ 1.44%। তাহলে এবার দেখো 500 টাকা যদি 100% ধরি, মুখে মুখে করা যায়, অপশন টেস্ট করা যায়। 500 টাকা যদি 100% ধরি, তার আমার 1.44% চেয়েছে, তাহলে 1% তাহলে কত হবে? 5 টাকা, ঠিক আছে? 5-এর থেকে বেশি অপশন সি বি আছে, আর কিছু নেই। আচ্ছা, যদি এক্সাক্ট ক্যালকুলেশন করতে হয় তাহলে 0.44, আচ্ছা 5-এর হাফ কত হয়? 2.5, মানে 0.5 আমি নিয়ে নিলাম, মানে 0.6, যদি আমি এখান থেকে 0.6% বিয়োগ করতে হবে, 500 ইন্টু 0.06% বিয়োগ করলেই তোমার অ্যান্সার, এক্সাক্ট অ্যান্সার চলে আসবে। 0.06% যদি আমি এখানে দেখি 500, এটা একটু বুঝে নাও, না হলে তো ধরে ধরেই করতে হবে, অনেকটা সময় লাগবে, এইভাবে করলে অনেকটা কম সময় লাগবে। 500 যদি 100% হয়, ঠিক আছে, তাহলে এখানে 10% কত হবে? 50। 1% কত হবে? 5। আচ্ছা, 0.1% কত হবে? 0.5। আচ্ছা, 0.01% কত হবে? না 0.05। তাহলে মোটামুটি একটা আইডিয়া করো, 0.06% চেয়েছে, তাহলে 5-6 30, মানে এখান থেকে তুমি 5 প্লাস 2.5 মাইনাস 0.3 বিয়োগ করে দিতে হবে, তাহলে তোমার একবারে চলে আসছে 7.2 আনসার। এটা কেন আমি বলছি, এটা 500-র উপর, 500-র উপর, এটাও 500-র উপর, কিন্তু এইটা আর এটা তো সেম, তাহলে আমি চেঞ্জেসটা যেটা আছে সেটাই আমাকে বের করতে হবে না। পার্থক্য চেয়েছে, তো পার্থক্য কোথায় আছে? না 1.44%-এর উপর পুরোটাই পার্থক্যটা আছে। তো 500 টাকার এত পার্সেন্ট কত হয় সেটা বের করে দাও। তো এটা খুব ক্রিটিক্যাল মনে হচ্ছে 1.44, তো এখানেও আর একটু ইজি করা যায়। সেটা কি? 1% কত? 144 150 থেকে 6 কম না, তাহলে আমি এইখানে কি কি করলাম? এইটা করলাম 1%, ঠিক আছে, এটা করলাম 1%, এটা করলাম 0.50 বা 5 বলো পার্সেন্ট, হাফ পার্সেন্ট, 1%-এর হাফ। আরেকটা করলাম এটা মাইনাস 0.06%, তাহলে তোমার 0. এটা অপশন টেস্ট করে খুব সহজেই হয়ে যায়। তুমি দেখো 0 তো হবে না, হ্যাঁ 2 তো হচ্ছে না, 5-এর বেশি আসছে, কিন্তু 2ও হচ্ছে না। এখানে যদি 2% থাকতো তাহলে তো কত আসতো? 10 আসতো, 800 হবে না, ঠিক আছে? তো এখানে অপশন টেস্ট করে তুমি ইজিলি এটা অ্যান্সার বের করতে পারো। আশা করি কনসেপ্টটা বুঝতে পেরেছো। পরে কোশ্চেন করো। এটার অপশন আরেকটা আছে, এটার অপশন আরেকটা আছে, অপশনটা হচ্ছে অপশন ই, সেটা হচ্ছে 60%। স্যার সমতুল্য মানে কি গুণ হয়?
সমতুল্য ওই যে পরপর সমান সমান ছাড়টা আর কি, পরপর ছাড় যদি এত পার্সেন্ট হয় তাহলে কি করা যায়? অপশন বি স্যার। অপশন বি আসছে, দেখো ছাড় আছে কিন্তু, হ্যাঁ একটু মাথায় রাখ, করছি। দেখো এখানে একটা জিনিস একটু মাথায় রাখো যে তোমার কি বলেছে, কোনো একটি দ্রব্যের উপর 10%, 20%, 30% ছাড়, মানে অফ দিচ্ছে আর কি, অফ হয় না, অফ দেয়, ছাড় দেয়, তো কমছে, তাই না? পরপর কমছে, তো পরপর কমছে কিভাবে করতে পারি? পরপর তোমার এত পার্সেন্টেজ ছাড় তোমাকে দিচ্ছে, তাহলে ওই a প্লাস বি প্লাস a বাই 100 ওটা করে করতে পারো। ওটা করলে কি হবে, একটা বি 10%, আসছে 49.6। হ্যাঁ এটাই বললো, যেমন এখানে 20% আর এখানে 30%, তো তুমি যে কোনো একটাকে নিতে পারো। আমি যদি 10 আর 20 নিই তাহলে 30 আসবে, একটু ক্যালকুলেশন করতে অসুবিধা হতে পারে কি, নাও হতে পারে। আচ্ছা করো, পরপরই করো। তাহলে এখানে -10, -20 প্লাস -10 ইন্টু -20/100, তাহলে এই দুটোর সমতুল্য পার্সেন্টেজ কত আসছে না, -10 -20 মানে -30, আর এখানে প্লাস 0 0 কাটলো 2, তাহলে আসছে তোমার -28। তাহলে -28, তাহলে এখানে আসছে -28 আর এটা হচ্ছে -30, তাহলে তোমাকে বের করতে হবে। আমি চাইছি এরকম ভাবে করবো না, কারণ এখানে 28 এর 30 চলে আসছে, একটু একটু অন্যরকম হয়ে যাবে। তো তুমি এইটা যদি করো 10% মানে -10 ছাড় বলেছে যখন, 20% মানে -20, আর 30% -30, তাই তো? আমি প্রথমে এইটা করছি, একই ব্যাপার, অ্যান্সারে কোনো চেঞ্জ হবে না। তাহলে এখান থেকে যদি আমি a প্লাস বি প্লাস এ বি বাই 100 যদি করি, তাহলে দেখো -20 -30 তাহলে -50, আর এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, প্লাস হচ্ছে তোমার 3 দুগুণি 6, 6, তাহলে -44। এবার -44% আর এখানে -10%, তাহলে এই দুটোকে এবার যদি নিয়ে করি তাহলে কত আসছে, -10 -44, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে 44/100, তাই তো? তো 44 ইন্টু 10/100, 4.4। তাহলে এবার তোমার এখানে কত আসছে অ্যান্সার, 44 + 56, 56, তাই তো? এখানে তো তাই আসছিল না, এ আর বি গুণ করেছিলাম, 3 দুগুণি 6, 60, 3 দুগুণি 6, দুটো শূন্য কাটলো 6, ঠিক আছে, 44 আসছে, আর এখানে তোমার আসছে 4.4, তাই তো? এটা মাইনাস, তাহলে এখানে 4.4, তাহলে কত আসবে এখানে, ইজিলি 49.6% ছাড় মাইনাস, তাহলে অপশন বি হয়ে যাবে। কারণ এই ক্যালকুলেশন থেকে এই ক্যালকুলেশনটা সহজ, ঠিক আছে? তো একটু চেক করবে 10টাকে পরে অ্যাপ্লাই করার, কারণ 10টা পরে অ্যাপ্লাই করে একটু প্র্যাকটিস করতে করতে তোমাদের হবে, ঠিক আছে? না হলে একটু কনফিউজ হয়ে যাবে। আচ্ছা এটাকে অন্য কিভাবে করা যেতে পারে, এইভাবেই থাক, বেশি মাথা রাখাচ্ছি না, এভাবেই চেষ্টা করবে। এটা আমি এমনি মজা করার জন্য দিয়েছি, 60% হয় না পর ছাড়, বা তোমাকে যদি এখানে ডাইরেক্টলি 40% কত আসতো 60% ছাড়ও দিত, সেটা হতো না। যাও, আশা করি এটা বুঝতে পেরেছো, মাইনাস কেন নিয়েছি না, কমছে না, ছাড় মানে কি কমছে, তো তো ওই জন্য মাইনাসটা নিলাম। এখানে কি জানা ছিল, আচ্ছা একটা কোশ্চেন ওটা মিস হয়ে গেছে, ঠিক আছে চাপ। মিস হয়ে গেছে কোশ্চেনটা লিখেই দিই, এখানে আমি করা হয়নি তখন। এখানে 32 নাম্বার বলেছে, একটি সংখ্যার 25%, একটি সংখ্যার 25%, ওই সংখ্যার 30%, ওই সংখ্যার 30% থেকে 15 কম, থেকে 15 কম,
ঠিক আছে, তবে সংখ্যাটির 20% কত হবে? তবে সংখ্যাটির 20% কত হবে? কত হবে? করো। অপশন এ 75, 75, অপশন বি হচ্ছে 60, অপশন সি 225 আর অপশন ডি হচ্ছে 65। করো। একটি সংখ্যার 25% ওই সংখ্যার 30% থেকে 15 কম। একটি সংখ্যা x এর 25% আর ওই সংখ্যা মানে ওই x এর 30% থেকে 15 কম। তাহলে 15 কম মানে কি? এদের মধ্যে ডিফারেন্স কত হলো? 5% না? তাহলে 5% মানে 15। তাহলে ওই সংখ্যাটি 20% কত হবে? 5% কে 4 দিয়ে গুণ করলে 20% হয়। তাহলে 15 কে 4 দিয়ে গুণ করে দাও, 4 15 60%। বুঝতে পেরেছো? মানে কোন সংখ্যা, ধরলাম সংখ্যাটি 100 ধরতেই পারি, 100 এর 25% ইউনিট, 100 ইউনিট ধরলাম, এর 25% কত হয়? 25, আর এর 30% কত হয়? 30। তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্স কত বলেছে? 15। কিন্তু এই দুটোর মধ্যে ডিফারেন্স তো 5 হয়, তো 5 মানে 15 মানে ইন্টু 3 করতে হচ্ছে, তাই না? তাহলে এবার বলেছে যে ইন্টু 3 করতে হচ্ছে, মানে 5% মানে হচ্ছে বেসিক্যালি 5% ইকুয়াল টু 15, তাই না? এখান থেকে তো তাই দেখাচ্ছে। তাহলে 20% কত হবে? 20% মানে 4 5 গুণ করলাম, তো 15 4 15 60 आंसर। আশা করি বুঝতে পেরেছো। পরে কোশ্চেন যাও। করে দেখি কোশ্চেনটা। করো, টোটাল 39টা কোশ্চেন আছে, তো 33 তো চলছে, বাকিগুলো করে নেবো, হয়ে যাবে আজকে, পার্সেন্টেজ শেষ। স্যার অপশন ডি। অপশন ডি আছে? ডি হবে। ওকে, অপশন ডি যদি আসে, বলেছে দুটি সংখ্যা যথাক্রমে একটি তৃতীয় সংখ্যা থেকে 20% 50% বেশি, সংখ্যা দুটির অনুপাত। তো খুব সহজ একটা দিকে, 20% ইস টু দিক করেই নি, দুটি সংখ্যার যথাক্রমে একটি তৃতীয় সংখ্যা থেকে 2:5 দিতে হচ্ছে। আচ্ছা ধরি প্রথম সংখ্যা, এটা করিয়েছিল, দ্বিতীয় তৃতীয়, তাই তো? দুটি সংখ্যা যথাক্রমে একটি তৃতীয় সংখ্যা থেকে, তৃতীয় সংখ্যা ধরে নিলাম কত? 100। তাহলে 100, প্রথম সংখ্যাটি 20% বেশি, 120, দ্বিতীয় সংখ্যাটি 30% বেশি, তাই তো? 130 ও 50% বলবে, 150। তাহলে এই দুটো রেশিও চেয়েছে, তাহলে 12:15, আর 3 দিয়ে কাটে, 3 4 12, 3 5 15, 4:5, এটা অ্যান্সার। ঠিক আছে, তৃতীয় কোনো সংখ্যা নিয়ে কিছু বলেনি, তার জন্য আমি এইভাবে অ্যান্সার করলাম, প্রথম আর দ্বিতীয় করছি, প্রথম দুটো। চলো পরের কোশ্চেনে যাই, করে দেখি কোশ্চেনটা।
দেখো অ্যাপ্রক্স ক্যালকুলেশন করো, একদম এক্সাক্ট ক্যালকুলেশন করার দরকার নেই, সবসময় এক্সাক্ট করার দরকার নেই, কারণ পার্সেন্টেজের ডিফারেন্স গুলো অনেক আছে, এক্সাক্ট করার দরকার নেই, 77 আর 88 মধ্যেই হবে কম বেশি। তো এখানে দেখো 113676 আর 11636, তো এটা বিজয়ী, তো এটাই হয়েছে, জয়ী হয়েছে, তাই না? বিজয়ী প্রার্থী মোট ভোটারের কত শতাংশ পেয়েছে, তাহলে মোট ভোটার কত হবে, মোট ভোট কত হবে, মোট ভোট হচ্ছে যোগ করে দাও। আচ্ছা যোগ যদি আমি এটাকে এইভাবে ধরি, যোগটাকে আমি পরে করছি, এরকম দাও, এটা কত আছে 11,000, এটা কত আছে 7,000 ধরলাম, আর এটা ধরলাম 1,000। আচ্ছা এখানে এখানে 500 বাড়িয়ে দাও, এখানেও 500 বাড়িয়ে দাও, হ্যাঁ 600 সামথিং আছে, প্রত্যেকটাই কম বেশি কমালাম, তাহলে আমার কত আসছে 11, 12, 12 আর 8-এ 20, তা আমি ধরলাম 20,000 আছে, ঠিক আছে? তা 20,000-এর কত ভোট পেয়েছে, কত পার্সেন্ট পেয়েছে, তুমি নিজেই ভাবো তো। এটা 11,500 পেয়েছে, তো 20,000-এর 50% কত হয়, 50% হবে তোমার 10,000। 60% কত হবে, 60% হবে তোমার 6 দুগুনি 12, 12,000। তো 12,000-এর কাছাকাছি না পেয়েছে, তাহলে 60%-এর কাছাকাছি, দেখো 60% কাছাকাছি কি আছে, 57% আছে না, এটাই অ্যান্সার, আর বেশি যাওয়ার দরকারই নেই। অ্যান্সার দেখে নিচ্ছি দাঁড়াও, 34, হ্যাঁ 57% আছে। তুমি এক্সাক্ট ক্যালকুলেশন করো, এক্সাক্ট ক্যালকুলেশনে কতক্ষণ সময় লাগবে, এক্সামে অত সময় আছে? এক্সামে দেখো তুমি এখানে এক্সাক্ট ক্যালকুলেশন করতে কি হবে, তুমি একদম যোগ করতে হবে তোমার 11,636, 7,636, আবার 1,136, ঠিক আছে? এবার সবগুলো তুমি যোগ করো, কত আসছে 318, 1, 9 10 1, না 9 10 0 হয়তো 1, আচ্ছা হচ্ছে 12 1 13, 14 4 হয়তো 1, তাই তো? আর 7 8 9 10 0, আর এখানে 2, 20,408। এবার 20,408 এর মধ্যে এত কত পেয়েছে, তার মানে আমাকে এবার অ্যান্সারটা করতে হবে, বিজয়ী প্রার্থী হচ্ছে 11636, মানে 11,636, আর এখানে 20,408 ইন্টু 100%। করো তুমি, ধরে ধরে করো, কাটতে কাটতে কতক্ষণ লাগবে, আর আমি এটা অ্যাপ্রক্স আমি ধরে করে নিলাম, আমার অ্যান্সার তো, আমার অ্যান্সার বেরোনো নিয়ে কাজ, এটা তো তোমার অ্যান্সার আসবে, এখানে কত আসবে অ্যাপ্রক্সিমেট 57%, এটা তোমাকে করতে হবে। কিন্তু আমি এখানে দেখলাম যে এখানে 1,000 ধরলাম, এখানে 7,000, এখানে যেহেতু 600 আছে, তো আমি এখানে 500 আরো ধরে নিলাম, এখানে 11,000, তো আবার এখানে 600 আছে, তার জন্য আরো 500 ধরে নিলাম, তো টোটাল হিসাব করলে দেখো 20,000 অ্যাপ্রক্স। হ্যাঁ আমি মানছি যে 408 আরো বেশি ছিল, তো আমার খুব চেঞ্জ হবে কি, কত ডিফারেন্স হয় দেখো, এখানে যদি এরকম থাকতো 57 58 59 55 56 57 58, তাহলে তোমাকে ক্যালকুলেশন করতে হতো, অত তো থাকে না, এইসব এক্সামে অত কাছাকাছি থাকে না ভ্যালু। তাহলে 15, এটা যদি 100% হয়, মোট ভোট মানে 100%, তাহলে 50% কত হবে, এর হাফ, এর হাফ মানে 10,000, আর 60% কত হবে, 6 দুগুনি 12, 12,000, তাহলে আমার এখানে আছে এই দুটোর মাঝে, তাহলে 50 আর 60 কাছাকাছি আসবে, আর এটা আর 11.5 কাছাকাছি আছে না, 12,000 কাছাকাছি আছে, ওই জন্য 57% ঠিকই আছে, অপশন একটাই পেলাম। এইভাবে ট্রাই করতে হবে, ঠিক আছে? সব সময় যে একদম এক্সাক্ট ক্যালকুলেশন করতে হবে তার কোনো মানে নেই। পরে কোশ্চেন করে দেখি কোশ্চেন, কি মুখে মুখে হচ্ছে না অ্যান্সারটা, বলো। অপশন ডি। অপশন ডি, দেখো এটা আরো আরো তাড়াতাড়ি হয়ে যাবে, আমি তোমাকে বলি, একটি বিদ্যালয়ে তাহলে টোটাল বিদ্যালয় মানে 100%, মোট ছাত্র মানে, মোট ছাত্র মানে 100%, 75% বালক, তাহলে 25% বালিকা, 75% যদি বালক হয়, তাহলে তাহলে এখানে কিসের চেয়েছে, তাহলে বালিকা, তাহলে কত 25% বালিকা হবে, তাই না? কারণ এখানে 100% হচ্ছে মোট ছাত্র, তাই তো? তাহলে এবার এটার অ্যান্সারটা দেখো, অ্যান্সারটা কি করা যেতে পারে,
তুমি নর্মালি একটা হিসাব করো যে 25% যদি 420 হয়, তাহলে 25% থেকে 75% ইন্টু 3 হবে, তাহলে এটাকে ইন্টু 3 দিয়ে গুণ করে দাও। তুমি আবার এটা থেকে 100% বের করবে, আবার 75% করবে, কি দরকার? আমার চেয়েছে বালকের সংখ্যা যেটা আছে 75%, তাহলে 25% এর 3 গুণ, তাহলে 42 এর 3 গুণ, 4 3 4 12 আর 3 12 1200 প্লাস 20 কে 3 দিয়ে করলে 660, তাহলে 1260 आंसर, অপশন ডি এর आंसर। ঠিক আছে, কারণ দেখো কোশ্চেন কিন্তু সহজ থাকবে, সময় কিন্তু মাঝে মাঝে তোমাকে একটু চেষ্টা করতে হবে যে শর্টকাট গুলো শিখে রাখার, যেন কম সময় লাগবে সেগুলো শিখে রাখার। যদি তুমি নর্মাল ওয়েতেই করো, হতে পারে কিছু কোশ্চেন হয়তো মানে এক্স ওয়াই ধরেই তোমাকে অ্যান্সারটা পেলে, তোমাকে তো ম্যাক্সিমাম কোশ্চেন করতে হবে, ঠিক আছে, যতটা পারা যায়, তো এইভাবে তোমাকে অ্যান্সারটা বের করতে হবে। চলো এবার কয়েকটা কোশ্চেন ইংলিশে আছে, সেটা করে নিই। 4টে কোশ্চেন আছে। করো, সহজ আছে, করো। এতক্ষণে বেরোলো না। বয়েস কত আছে? স্যার অপশন ডি। অপশন ডি দেখছি। আর এখানে গার্লস কত আছে? 900। তো এই বলেছে if 52% boys and 68% girls pass in exam, what is the percentage of student who fail in the exam? তো তাহলে এখানে ফেল করেছে কত পার্সেন্ট? এখানে 48% ফেল করেছে, তাই না? আর এখানে what is the percentage of student who fail the exam, তাহলে টোটাল স্টুডেন্টের কথা জিজ্ঞাসা করছে, তাই না? আর এখানে হচ্ছে 32% ফেল করেছে, তাই না? আচ্ছা, অ্যাপ্রক্স যদি ধরো তাহলে তো আচ্ছা এ আর ডি এর মধ্যেই হবে, কাছাকাছি আছে। আচ্ছা, এবার তুমি এটাকে বের করে দাও একদম, কিভাবে বের করা যায়। আমি যদি অ্যাপ্রক্স করি, আমি যদি তাড়াতাড়ি ক্যান্সারটা বের করতে চাই, 14,000-এর 1400-র 50% কত হয়? 700। 700 থেকেও কম, 2% কম, মানে -28 ধরলাম, ঠিক আছে? কারণ 700 50% মানে এটা তো 50%, আর 48% চেয়েছে, তাহলে 700 - 28 ধরলাম এটা। আর এখানে 30%, 30% মানে হচ্ছে 3 নং 27, 270, আর প্লাস 9 দুগুণে 18। তাহলে এক্সাক্ট ক্যালকুলেশন করলে কত হয়? কেন করলাম প্লাস, কেন করলাম মাইনাস, আমি আরেকবার দেখিয়ে দিই, পরে না হয় বুঝতে পারবে না। এটা হচ্ছে 50% আর এটা হচ্ছে 2%। 2% 1% 14, দুগুণে 28, আর এটাও তোমার 30%, তাই না? আর এইটা হচ্ছে তোমার 2%, 9 দুগুণে 18। তাহলে সেভাবে যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে এখানে তোমার আসছে 14 আর এখানে 6 9 মানে 23, তাই তো? 14 6 20, হ্যাঁ 23, 2300 টোটাল স্টুডেন্ট। আর এখানে তাহলে কত আসছে টোটাল? 270। এখানে এখানে তো আসছে তোমার এখানে -10 -18, -18, আর এখানে টোটাল ক্যালকুলেশন করলে
700, 900, 900 থেকে 70, 70 থেকে 18 বাদ দিয়ে দাও, তাহলে তোমার থাকছে হচ্ছে এখানে 60, 52, তাই তো? তাহলে 7 2 952, 952 জন, তাই তো? এবার তুমি একটু অ্যাপ্রক্স যদি করি, 23-এ নামতে পড়তে হবে। বা তোমার যদি মনে হয় যে না এখানে 230 হচ্ছে তোমার 10%, 230 মানে যদি 10% হয় এখানে, তাহলে 23, 23 দুগুণে তোমার 46, 46 দুগুণে এর কাছাকাছি, মানে 40% প্লাস হচ্ছে, ঠিক আছে? 40% প্লাস আসছে, 40% প্লাস অবভিয়াসলি ডি। 0.74 তোমাকে কেন বের করতে হবে? তোমার অপশন 4টাই থাকে, ঠিক আছে? একটু ক্যালকুলেটিভ হয়ে গেলে তুমি দেখো যে 40% এর বেশি না কম, কারণ এইটা হবে না এইটা হবে না, তুমি তো বুঝেই যাচ্ছ। একটার 48% চেয়েছে, একটা 32% চেয়েছে, তাহলে ওভারঅল তো 48 এর কমই হবে, তাই না? 48 এর কমই হবে, তাহলে এখানে 63 তো হবেই না, 58 তো হবেই না। এবার তোমাকে যা ক্যালকুলেশন করতে হবে, এখানে তুমি যদি করো, এক্সাক্ট ক্যালকুলেশন করতে গেলে কি করতে হবে, যে 952/2300 ইন্টু 100। তো আমি সবসময় এটা বলছি যে 2300 যদি 100% হয়, তাহলে আমি বলি যে 10% মানে হচ্ছে 230, আর আমাকে বের করতে হবে 952, তাই তো? তা 952 মানে 23কে যদি আমি 4 দিয়ে গুণ করি, ঠিক আছে? 23কে যদি 4 দিয়ে গুণ করি তাহলে কত আসছে? 23কে 4 দিয়ে গুণ করলে 3 4 12, 2 হাতে থাকলো 1, 4 2 8 একে 9, 920, তাই তো? তাহলে এটা এটা তোমার এটাকে 4 দিয়ে দাও, এটা তোমার 40% আসছে। আর এখানে অপশন গুলো কি হবে? নিশ্চয়ই 50% হবে না, তাহলে 41.74%, এটাই অ্যান্সার হয়ে গেল, ঠিক আছে? এইভাবে আমাকে একটু তাড়াতাড়ি বের করতে হবে, এই ওয়েটা তোমাকে একটু জানতে হবে। ওকে, চলো তাহলে এক্সাক্ট ক্যালকুলেশন না করে আমি অ্যান্সার বের করে দিলাম। আর যদি বলে যে এক্সাক্ট ক্যালকুলেশন করতে, সেটাও করতে পারবো। এখানে ডিফারেন্স কত আছে? এখানে ডিফারেন্সে 32 আর ডিফারেন্স আছে। আচ্ছা 32 ডিফারেন্স, তাহলে আমি আরো কত পার্সেন্ট? 1% বের করে নিলাম, 1% মানে হচ্ছে 23, 23 বের করে দিলে আবার 9 পড়ে থাকছে, তাহলে 9 পড়ে থাকছে, 9 মানে কত? 9 ভাবে হিসাব করলে ওই তোমার 23-এ 9, ওইভাবে করলে কম বেশি কাছাকাছি চলে আসে। এক্সাক্ট ক্যালকুলেশন চাই না, অপশন তো থাকে তোমাদের, না হলে তোমাকে এইভাবে করে দেখতে হবে, ঠিক আছে? এই আনসার করে দেখতে হবে। পরে কোশ্চেন নিই, করে দেখি কোশ্চেন। Suman sold an article for rupees 882 after allowing 16% discount on its market price. আচ্ছা আচ্ছা, দেখো মার্কেট প্রাইস মানেটা কি? যখন তুমি কোনো একটা জিনিসের দাম তুমি জিজ্ঞাসা করো, তো এমআরপি লেখা থাকে না, এমআরপি, এটাই হচ্ছে মার্কেট প্রাইস বলা হয় অঙ্কের খাতে। প্রফিট লসে আমি বোঝাবো, প্রফিট আর লস যখন করবো পরের দিনই প্রফিট লস শুরু করব, তো ওখানে জিনিসগুলো আরো ক্লিয়ার করবো। তো এমআরপি মানে হচ্ছে এমপি, যেটাকে মার্কেট প্রাইস বলা হচ্ছে। এবং ছাড় এমআরপি কেন দেয়? আমরা নর্মালি যে কোনো জিনিসের বার্গেনিং করি, ঠিক আছে, দাম কমানোর চেষ্টা করি, তো ওই সেন্সে ওরা কি করে যে যে দামে ওরা ভেবেছে বিক্রি করবে তার থেকে বেশি এমআরপি করে রাখে, একটা মার্কেটে প্রাইস দিয়ে রাখে, এবং ওখান থেকে বার্গেনিং করে ওরা যে টাকায় পাও না কেন ওদের লাভই হয় সেক্ষেত্রে। তো এমআরপি, তাহলে এমআরপিতে কি হলো? এমআরপিতে তুমি এখানে কি বলেছে যে সুমন sold an article for এত after allowing 16% discount of its market price. Had she not allowed any discount, she would have gained 20% on the cost price. আচ্ছা, what is the cost price of the article? ঠিক আছে, তো এখানে দেখো কস্ট প্রাইস আছে, আর এখানে তুমি যদি আমি এক্সাক্ট ক্যালকুলেশন করি তাহলে মার্কেট প্রাইস তাহলে কত দাঁড়াচ্ছে দেখি তো। এমপি মানে মার্কেট প্রাইস, আচ্ছা কস্ট প্রাইস মানে হচ্ছে ক্রয় মূল্য, আর এসপি যেটা থাকে সেলিং প্রাইস, সেটা হচ্ছে বিক্রয় মূল্য। তো এখানে বিক্রয় মূল্যের কথা কিছুই বলেনি, তো
তো এখানে মার্কেট প্রাইস আর কত বলেছে, তো মার্কেট প্রাইস হচ্ছে তার মানে কত 16% ডিসকাউন্ট দিয়ে এত এসছে, তাই তো? তাহলে এখানে যদি 100% বের করতে হয় তাহলে উল্টো করে দাও, মানে ধরে নাও এরকম ব্যাপার 882, এটা হচ্ছে 16% ডিসকাউন্ট, তাহলে উল্টো 100 উপরে চলে গেল আর 100 থেকে 16 বাদ দিলে নিচে চলে আসলো, তাহলে উল্টো তাহলে আমি এটা পেয়ে যাব, মার্কেট প্রাইস টোটাল পেয়ে যাব। তাহলে এখানে তোমার কত আছে 882 ইন্টু 100/84 কত হয় ক্যালকুলেশন করো। আচ্ছা এখানে যেটা আসবে সেটা হবে এমপি মার্কেট প্রাইস। এবার আমাকে বলেছে হ্যাড সি নট অ্যালাউ এনি ডিসকাউন্ট, সে ডিসকাউন্ট যদি না নেয়, ঠিক আছে, তাহলে সি উড হ্যাভ গেইন 20% গেইন করেছে, মানে প্রফিট 20% গেইন অন দ্য কস্ট প্রাইস। তো হোয়াট ইজ দ্য কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল। তো তো দেখো কস্ট প্রাইস যদি আমি বের করি সিপি কস্ট প্রাইস, ঠিক আছে, মানে ক্রয় মূল্য, তাহলে কি হবে যেটা এমপি আমি পাবো মার্কেট প্রাইস যেটা পাবো, ঠিক আছে, সেখানে বলেছে যে 20% গেইন হয়ে যাবে, তো গেইন হয়ে সেলিং প্রাইস আসবে, তো কস্ট প্রাইস কত আসবে একটু কম আসবে, তো কস্ট প্রাইসটা কি করব উপরে 100 নিচে 120, মানে বেশিটা উল্টে দিলাম। আমি কেন বলছি দেখো, আমি তোমাদের এই জিনিসটা একটু বোঝাই, তোমাদেরকে এটা মিস হয়ে যাবে না। ধরো 16% এর কথা বলি, যদি ধরো 200 টাকা আছে, 200 টাকার বলেছে 16% লস, লসে অফ 60% লসে কোন একটা বিক্রি করেছে, ঠিক আছে, বা এরকম একটা জিনিস ধরো আমি তোমাকে বলি এক্স অফ 16% লস, 16% লসে সেটা পেলো কত টাকায় পেলো না 84 16 আর 168, তাই তো 168 রুপিস, মানেটা কি হচ্ছে এক্স ইকুয়াল টু তাহলে কত হবে 168, 16টাকে নিচে চলে আসবে, তার মানে উপরে 100 চলে গেল নিচে 16 চলে গেল, ঠিক আছে, তাহলে 16 দিয়ে তুমি করলে 16%, আচ্ছা 16% বিক্রি করছে, তাহলে 16% 16 দিয়ে ভাগ যাবে না, 21 দুগুণে 16 50 ইকুয়াল টু তোমার আসছে হচ্ছে 5 10, আমি এটা জাস্ট একটা এক্সাম্পলের জন্য তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, মানে এখানে আসছে 84%, ঠিক আছে, 84% মানে যদি তুমি 882 পাও তাহলে 100% আমাকে বের করতে হবে, ওই জন্য আমি 100%টা উপরে রাখলাম, এটাই হচ্ছে মেন জিনিসটা, ঠিক আছে। 84% মানে যদি 882 হয়, আমি ডাইরেক্টলি 100% বের করতে যাচ্ছি, তাহলে 100% বের করতে গেলে কি হবে 882 ইন্টু 100/84, তো ঠিক আছে, তো তার জন্যই আমি 100% মানে টোটাল এমআরপিটা বের করতে চাইছি, ঠিক আছে, 16% ডিসকাউন্ট করে এত এসেছে, তাহলে 100% কত, তাহলে এমআরপি কে যদি আমি 100% ধরি তাহলে আমি এখানে কত পাচ্ছি, এটা ক্যালকুলেশন করে দেখো, আমি বলে দিচ্ছি, এটা ক্যালকুলেশন হবে 1050 হবে, ঠিক আছে, ক্যালকুলেশন করে দাও 1050 আসবে 100%, তাহলে এবার কস্ট প্রাইস কি বলেছে আবার, যদি had she not allowed any discount, সে ডিসকাউন্ট পেলো না, she would have gained 20% on the cost price, তো কস্ট প্রাইসে 20%, তাহলে 120 মানে কি এখানে 20% গেইন করেছে না, তার জন্য তো 120 এসছে, মানে 100 প্লাস 20, কিন্তু আমি এটা তো গেইন করে ফেলেছে, তো মার্কেট প্রাইস যেটা আছে, মার্কেট প্রাইস যেটা থাকবে সেটা অবভিয়াসলি 120% গেইন করে মার্কেট প্রাইসটা এসেছে, তাহলে আমি কস্ট প্রাইসে যেতে গেলে আমাকে 100 তে যেতে হবে, তো ওই জন্য মানে আমি এটা বলতে চাইছি 120%, তো আমাকে আবার 120% মানে মার্কেট প্রাইস এটা চলে এসেছে, এটাকে আবার 100% নিয়ে যেতে হবে, তাহলে কস্ট প্রাইস আমি পাবো, ঠিক আছে, তাহলে টোটাল কস্ট প্রাইসটা আমি পাবো, তাহলে সেক্ষেত্রে অ্যান্সারটা কি হবে 1050 ইন্টু 100/120, এটার অ্যান্সার বের হচ্ছে 875, ঠিক আছে, 875 এটা অ্যান্সার, ক্যালকুলেশন করে নিও, এটা অ্যান্সার এটাই বেরিয়ে যাবে, ঠিক আছে। তো কস্ট প্রাইস সেলিং প্রাইস নিয়ে আমি পরের দিন যাব যখন প্রফিট লসে আরো ক্লিয়ার হবে, তুমি এই কোশ্চেনটা এইভাবেই ভেবে রাখো, ঠিক আছে, মানে যেহেতু 120% মানে এমআরপি, এখানে আরেকবার জিনিসটাকে একটু বুঝিয়ে দিই, এখানে 84% এই কালে দেখানো হচ্ছে, এখানে 84
84% মানেই হচ্ছে 882, আর এখানেও ঠিক 120% মানেই হচ্ছে এমআরপি যেটা দেওয়া আছে। হ্যাঁ, তো এটাকে একটু রিলেট করে, এই জন্য 100% মানে ঘুরিয়ে দিলাম। চলো পরে কোশ্চেনে যাই, করো দেখি কোশ্চেন। আচ্ছা দেখো আমি করে দিচ্ছি। বলেছে when 32% of a number, মানে of a নাম্বারটা কত x was added মানে যোগফল added to another number y, তাহলে x into 32% এটা কার সঙ্গে অ্যাড করছি না 2 এর সঙ্গে, এই y এর সঙ্গে অ্যাড করছি। অ্যাড করার পর কি আসছে, then y is increased by, then y into increase by 24%, তাহলে 124 বাই 100, 24% ইনক্রিজ করেছে, 4% ইনক্রিজ করলে কত হয়, 124 বাই 100 তো হয়, বা তুমি 124% লিখে রাখতে পারতে। ঠিক আছে, মানে এখানে তুমি এটা লিখতে পারতে y into 124% ইনক্রিজ করেছে। তাহলে এখান থেকে তুমি x বাই y বের করতে হবে। তাহলে করো, এখান থেকে x বাই y বের করো। স্যার উত্তর 2। উত্তর 2, হ্যাঁ 2 আছে উত্তর, ঠিক আছে। সি নাম্বার হ্যাঁ, তাহলে এখানে কত আসছে, এখানে 32% আছে, তাহলে 32 বাই 100, তাই তো 32 বাই 32 x বাই 100, আর ওয়াইটাকে এদিকে নিয়ে চলে যাও, তাহলে এখানে কত আসবে, y ইন্টু 124 বাই 100 মাইনাস y কমন নিয়ে নিলাম, 124 বাই 100 মাইনাস 1, তাহলে তোমার আসছে y ইন্টু 100 দিয়ে করলে 124 24 বাই 100, তাই তো। তাহলে x আর এখানে y আছে, তাহলে অতএব x বাই y যদি করো তাহলে 24 বাই 100 ইন্টু 100 বাই 32, তাহলে 8 দিয়ে করো, 3 8 24, 4 32, তাহলে অতএব বলতে পারি x বাই y ইকুয়াল টু 3/4। তাহলে x বাই y ইকুয়াল টু 3/4 মানে কি, রেশিও প্রপোর্শনে করিয়েছি, এটা x এর ভ্যালু 3 হয়ে গেল, y এর ভ্যালু 4 হয়ে গেল। এবার তোমার এখানে কি চেয়েছে, 2x প্লাস y বাই 3x মাইনাস y, তাহলে এটার ক্যালকুলেশন করো কি হয়। তাহলে এটা ক্যালকুলেশন 2x মানে 3 দুগুণে 6 প্লাস y মানে 4, আর এখানে হচ্ছে 3x মানে 9 মাইনাস 4, তাহলে 10 বাই 5 মানে 2 অ্যান্সার। তাহলে এটা অ্যান্সার তুমি পেয়ে গেলে। তাহলে এই সমীকরণটা তৈরি করা হচ্ছে মেন কনসেপ্ট, ঠিক আছে, এটা একটু বুঝে বুঝে করতে হবে। পরে কোশ্চেন, এটা লাস্ট কোশ্চেন আজকে, এটাই আশা করি লাস্ট কোশ্চেন, হ্যাঁ এটা লাস্ট কোশ্চেন আছে। করে ভালো কোশ্চেনটা। তোমাদের একটা করেই রাখি, যেহেতু এটা এখন জুলাই শুরু হয়ে গেল, তো তোমাদের এখনো 6টা 7টা চ্যাপ্টার হয়েছে, এখনো ডাবল টাইম লাগবে হচ্ছে ম্যাথ শেষ করতে, তারপরে 1 মাস রাখলাম জিআই বা রিজনিং শেষ করতে, ঠিক আছে, আর 1 মাসের মধ্যে ম্যাথ শেষ হয়ে যাবে, আর 1 মাস রাখলাম জিআই রিজনিং শেষ করতে, তাহলে অগাস্ট। আর তারপরে আমি এইটাতে তোমাদের বেসিক যে কোশ্চেনগুলো আসে, যে পরীক্ষাগুলো আসে, যেমন ডাব্লিউবিসি এর প্রিলিমিনারিও হয়তো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে অগাস্টে গিয়ে। আর সেপ্টেম্বর থেকে আমি নিউ ব্যাচ স্টার্ট করব, ওটা হচ্ছে একদম ডাব্লিউবিসিএস মেন্সকে ধরে, ঠিক আছে, মেন্স রিলেটেড, মানে পুরো কনসেপ্ট আমি ক্লিয়ার করে দেবো। এখানে যেরকম পার্সেন্টেজের তো 40টা কোশ্চেনের তোমার সব রকম পার্সেন্টেজের কোশ্চেন কভার হবে না, কিন্তু বেসিক কোশ্চেন তোমার কাছে কভার হয়ে যাবে, যেগুলো কনস্টেবল এসআই
বা যেসব এক্সামে আসে সেগুলো হয়ে যাবে। যদি এখন অ্যাডভান্স লেভেলের কোশ্চেন থেকে একদম মানে ভালো মতো কনসেপ্ট তৈরি করতে চাও, তখন আমি নিউ ব্যাচ, আমি ওটা তোমাদেরকে অনেক কিছু ইউটিউবে কন্টেন্ট দেবো, প্রিভিয়াস এর কোশ্চেনগুলো সলভ করবো। তো তার জন্যই আমি 1 মাস আমি আর নতুন কোনো ব্যাচ স্টার্ট করবো না, জুলাই মাসে করবো না, আগস্ট মাসেও করবো না, একদম সেপ্টেম্বর থেকে নতুন ব্যাচ স্টার্ট করবো। আর যা চলছে চলছে, ওগুলো চলবে। চলো লাস্ট কোশ্চেন করে ফেলো। If A is 75% more than B, তাহলে রেশিও করে নাও। A is to B 75% more than B, B যদি 100 হয় তাহলে এখানে 175, তাই তো? C is 40% less than D and D is 20% more than A, কোনো অসুবিধা নেই, এগুলো সব তুমি রেশিও করতে থাকো। তাহলে এবার C আর C is 40% less than D, তাহলে D যদি 100 হয় তাহলে C হচ্ছে 40% লেস মানে 60। আর কি বলেছে, D is 20% more than A, D is 20% more than A, D is 20% more than A, মানে এটা যদি 100 হয় D হচ্ছে 120, ঠিক আছে? দেন হুইচ অফ ফলোইং ট্রু, ঠিক আছে। এবার একটা রেশিও গুলো তো সমান করতে হবে, তাই না? রেশিও গুলো সমান করতে হবে মানে এই রেশিওটা তো সমান করতে হবে। এটা না হয় একটা হলো, কিন্তু এটাও C আর D এর মধ্যে হয়েছে, এরকম ভেবো না এটা C আর D এর মধ্যে হয়েছে আর এটা হচ্ছে A আর B এর মধ্যে হয়েছে। তো এটাকে রিলেট করতে হবে। এটা যদি রেশিওতে করি তাহলে কিরকম আসছে, 75 মানে 25 দিয়ে হচ্ছে 7:4, তাই তো? আর এখানে 3:5। আচ্ছা, আর এই দিকটায় যদি রেশিওতে যায় তাহলে এখানে করা হয়েছে হচ্ছে মানে আমি কেন করলাম এই দুটো আলাদা, তুমি কখনোই বলতে পারো না B আর C তাহলে 4:3, এটা বলা যাবে না, তাই তো? তাহলে 100 মানে এখানে 5 আর এখানে 6, তাই তো? তাই এটাকে রিলেট করতে হবে। A আর D টাকে রেশিওটাকে সমান করো, 5 আর এখানে কত আছে, 7 আছে, তাই তো? 5 7 35। তো এইভাবে রেশিও কমপ্লিট করে বলেছে, দেন হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ ট্রু। তো এই রেশিওটাকে কমপ্লিট করো, করো দেখি, এটা করো, একটু করো, সমানটা করো। আচ্ছা, এটাকে অন্যভাবে লিখবো কি, দাঁড়াও এটাকে একটু, অপশন বি। বি আসছে, দাঁড়াও দেখছি। অ্যান্সারে অপশন বি তে নেই, অ্যান্সার স্যার অপশন বি না। 25 বি ইকুয়ালস টু 21 সি আসছে। না, অ্যান্সার ওটাও নেই। এখানে আর একটু ভালো মতো করে বোঝায় তাহলে, এ বি সি ডি, ঠিক আছে? তাহলে এখানে A is 70% more than B, তাহলে B যদি 100 হয়, A হচ্ছে 175, তাহলে এদের রেশিও কত হয়ে গেল, 7:4, তাই তো? আচ্ছা, এটা তাহলে বাদ, এটা কিন্তু আর C আর D এর মধ্যে কোনো রিলেশন নেই। এখানে C is 40% less than D, তো C is 40% less than D, তাহলে D যদি 100 হয়, C হচ্ছে 40% less মানে 60, তাহলে 3:4, 20 দিয়ে কাটলে 3:5 হবে, সরি 4 কেন, 5। তাহলে এবার এটার আর কোনো অপশন এ হবে, উল্টাটা উল্টাটা। হ্যাঁ, অপশন এ হলে ঠিক আছে, অপশন এ হবে আচ্ছা। আচ্ছা, এখানে আরেকটা কি আছে যে লেস দেন ডি এবং ডি ইজ 20% মোর দেন এ, তাহলে ডি ইজ 20% মোর দেন এ, মানে এ যদি 100 হয়, ডি তাহলে 20% মোর মানে 120, তাই তো? তাহলে এক্ষেত্রে তাহলে কত আসবে, আচ্ছা এখানে করে দিই, এগুলো সব রেশিওতে আছে, তাই না? এখানে রেশিওতে আছে, তাহলে এটাতে কত আসছে, 5, এখানে 6। এবার তুমি রিলেশন করতে পারবে, এই সব কিছু একবারে মেনটেন করতে পারো, ঠিক আছে?
এবার কিভাবে করা যেতে পারে দেখো, এখানে যেরকম কোনটাকে কমন করবে, এটাকে কমন করবে, এটা কমন করো, তাহলে এখানে এটাকে 6 দিয়ে গুণ করো, তাহলে এখানেও 6 দিয়ে গুণ হবে, তাহলে এখানে 5 দিয়ে গুণ হবে, এটা যদি 5 দিয়ে গুণ হয় তাহলে এটাও 5 দিয়ে গুণ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে সমান করলে আবার এটাকে এটা এবার মানে প্রথমে এই দুটোকে সমান করলাম, তাই না? এটা ফার্স্ট করলাম, তারপরে এই দুটোকে সমান করো, এই দুটোকে সমান করো, তাহলে এখানে 25 আছে, এখানে 7 আছে, 25 আছে, এখানে 7 আছে, তার মানে নিশ্চয়ই এটাকে 25 দিয়ে গুণ করো, প্রাইম নাম্বার চলে আসলো। আর এদিকে তাহলে এটাকে 7 দিয়ে গুণ করো, তাহলে এখানে যে 25 দিয়ে গুণ করো তাহলে এখানে 7 দিয়ে তাহলে সমান হয়ে গেল। আর এখানে 7 দিয়ে গুণ করে তাহলে এখানেও 7 দিয়ে গুণ করে দাও, আর এটাকে 7 দিয়ে মানে এটাকেও 7 দিয়ে গুণ করো, এখানেও 7 দিয়ে গুণ করো। আচ্ছা, এখানে 25 দিয়ে গুণ করা আছে, তার মানে এখানেও 25 দিয়ে গুণ করো। তাহলে এবার চেয়েছে হচ্ছে দেন ফলোইং ট্রু। এবার তাহলে তুমি ডাইরেক্টলি যদি করে দাও, তাহলে 5 ইন্টু 7 ইন্টু 5 ইস টু, এখানে আসছে 4 ইন্টু 25 ইস টু 3 ইন্টু 6 ইন্টু 7 ইস টু, এখানে কত আসছে 6 ইন্টু 5 ইন্টু 7। বের করে দিতে পারো যা ইচ্ছে। ঠিক আছে, সিবি এবি, আচ্ছা সবগুলো বি আর সি এর মধ্যে চেয়েছে, তাহলে একটা সুবিধা হয়ে গেল, তাহলে বি আর সি এটার মধ্যে রিলেশন চেয়েছে, তাই তো? তাহলে তুমি করতেই পারো যে বি ইস টু সি, বি ইস টু সি মানে কি, বি বাই সি, বি বাই সি মানে কি 4 বাই মানে বি ইস টু সি ইকুয়াল টু কত আসছে 4 ইন্টু 25 ইস টু 3 ইন্টু 6 ইন্টু 7, তাই না? তাহলে 4 ইন্টু 25 3 ইন্টু 6 ইন্টু 7। আচ্ছা, এটা কিন্তু সেকেন্ডে করেছিলাম, হ্যাঁ এটা ফার্স্টে আর সেকেন্ডে করেছিলাম ক্যালকুলেশনটা। তাহলে এবার তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে কত আসছে দেখি, কাটবে না তো মনে হয়, দুটো কাটবে শুধু, এখানে 2 এখানে 3, আর তো কাটছে না। 50 বাই 9 7 রং 63 63, তাহলে এটা এ বাই বি, এ বাই সি, বি বাই সি। তাহলে অতএব কি বলেছে, এবার যদি এটাকে একটা রিলেশনে আসতে চাও তাহলে কি আসবে, বি এর ভ্যালু 30, কিন্তু এটা একটা সমীকরণের মধ্যে যদি আসতে চাই তাহলে গুণ হয়ে যাবে অপোজিট গুলো, তাহলে 650 সি ইকুয়াল টু 63 বি অ্যান্সার। ঠিক আছে, দেখো দুটো কিন্তু আলাদা আলাদাও আছে, হ্যাঁ একটু কনসাস সবকিছু করার পর এটা হতে পারে। তাই কোশ্চেনটা এই রেশিওটা ভালো রেশিও ছিল একটা। ঠিক আছে, তাহলে এখানে রেশিও প্রপোর্শনের কোশ্চেনও হয়তো এখানে একটা অ্যাড হয়ে গেল তোমাদের কাছে খুব ভালো ভাবে, মানে এটা করতে যেও না দুটোকে পাশাপাশি রেখে দেয়, কারণ বি আর সি এর মধ্যে তো কোনো রিলেশন আমি জানি না, তো তুমি যদি এ আর বি বলেছে আর সি আর ডি যদি পাশাপাশি রেখে দাও তাহলে তো আসবেই না, তাহলে তো উল্টো পাল্টা অ্যান্সার চলে আসবে, তাই না? কারণ এটার মধ্যে রিলেশন চেয়েছে মানে এই জায়গায় আর কেউ থাকবে না, এটার মধ্যে চেয়েছে মানে এই লাইনে আর কেউ থাকবে না, এটার মধ্যে চেয়েছে মানে এই লাইনে আর কেউ থাকবে না, তিনটে পার্টে করালো। ঠিক আছে, আশা করি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। আর নেক্সট দিন তাহলে পার্সেন্টেজ তো হয়ে গেল, প্রফিট লস চলবে। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো।